ডেডিকেশনটা রাখতেই হয় 3 থেকে 4 ঘন্টা সবকিছু ভুলে। একদম। আমার পার্সোনালি মনে হয় যে আমাকে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে, এবং স্ট্র্যাটেজির একটা বড় পার্ট হচ্ছে কোনটা পড়বো এবং কোনটা পড়বো না। আচ্ছা, এই অপশনাল পেপারটার ক্ষেত্রে আমার পলিসি মেকিং, অর্থাৎ এই ক্ষেত্রে আমি কি করব, মানে এটাও কি আমি ডে 1 থেকে পড়বো নাকি না এটা আমি পরে পড়তে পারি? ধরুন আমি ফিজিক্স অনার্স করেছি, তাহলে কি আমি ফিজিক্স নিতে পারি? আমি ইংলিশ অনার্স করেছি, আমি কি ইংলিশ নিতে পারি? নাকি না সবার কাছ থেকে শুনি যে এই সোশিওলজি পপুলার, এই পালি পপুলার, অ্যানথ্রো পপুলার, এইটা নেবো? এই ক্ষেত্রে যদি একটু আপনি অ্যাজ আ মেন্টার গাইড করেন। যে আমরা ডে 1 থেকে মেন্সের জন্যই পড়বো, তার কারণ হচ্ছে প্রিলিমস আর মেন্সের যে অবজেক্টিভ পার্ট সেটা সেম। এক সপ্তাহের পড়া হয়ে যাওয়ার পরে সানডে রিভিশন, এবং সানডে যদি পসিবল হয় একটা মক টেস্ট। আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমরা আজকে আরো একটা পডকাস্টে চলে এসেছি, অবশ্যই সেটা দ্রোণাসের প্ল্যাটফর্মে। তো এর আগেও আমরা বেশ কিছু পডকাস্ট করেছিলাম আমাদের অ্যাসপিরেন্টসদেরকে নিয়ে। আমার মনে হয় আজকে আমরা যে পডকাস্টটা, আগামী যে 1 ঘন্টা আমরা এখন কাটাবো, এই পডকাস্টটা মনে হয় কোথাও গিয়ে একটু আলাদা হতে চলেছে। কেন না, আজকে আপনাদের সামনে বা আমাদের প্রিয় স্টুডেন্টদের সামনে বা আমাদের অডিয়েন্সের সামনে এমন একজনকে আমরা আনবো, বা এমন একজনের সাথে আমরা আজকে কথা বলবো, তিনি শুধুমাত্র অ্যাসপিরেন্ট নন, অ্যাসপিরেন্টের পাশাপাশি কিন্তু একজন এক্সপিরিয়েন্সড মেন্টর। তো সে জায়গায় দাঁড়িয়ে আজকের যে ভিডিওটা বা আজকের যে পডকাস্ট, সেটা অনেকটাই ভ্যালুয়েবল হতে চলেছে। সেখানে শুধুমাত্র কিছু জাস্ট অ্যাডভাইস থাকবে না, সেখানে শুধু অনফিল্ড এক্সপিরিয়েন্স থাকবে না, সেখানে বেশ কিছু বিষয় উঠে আসবে যেগুলো সত্যি সত্যি কিন্তু WBCS এর মতো এরকম একটা জাইজান্টিক পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য অনেকটাই সহায়ক হবে। তো দেরি না করে আজকে শুরু করে দিই। আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমরা পেয়ে গেছি আমাদের মাঝে সৈকত স্যারকে। সৈকত স্যার, প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাই। আপনার এই এত বড় সাফল্য, একটা লড়াই আজকে বোধহয় দাম পেল। আমি প্রথমেই যে প্রশ্নটা আসবো, মানে তথাকথিত পডকাস্টের মধ্যে যথারীতি যেরকম সাকসেস স্টোরিগুলো বলা হয়, এইভাবে আমি ঠিক চাইছি না। আমরা আজকে পডকাস্টটা চলুন এইভাবে করি, আমাদের আলাপচারিতাটা, যে প্রথমেই একটা বিষয় একটু বলুন যে ক্লাসরুম টু অফিস রুম, হ্যাঁ, এই যে জার্নিটা, এটা প্রথমে একটু আমাদের দর্শকদের বলুন কেমন আপনার এই মুহূর্তে ফিল হচ্ছে, বা হচ্ছে এই যে ক্লাসরুম টু অফিস রুম, এটা কিভাবে দেখছেন, বা বিষয়টা এখন কিরকম ভাবে আসছে আপনার কাছে? ক্লাসরুম টু অফিস রুম এই অভিজ্ঞতা 2021 থেকে 2020 থেকে আমি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, এবং এত গুলো ব্যাচে ক্লাস নিয়েছি, এত স্টুডেন্টের সাথে মিশেছি, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডিফারেন্ট এথনিসিটি, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। সেই জায়গা থেকে এই মুহূর্তে অন্য একটা প্রতিষ্ঠান, মানে অন্য একটা জায়গায় গিয়ে কাজ করা, সেটা একটা অভিজ্ঞতা তো অন্যরকম হবে। আমি আশা করছি এক্সাইটিং একটা অভিজ্ঞতা হবে। আমার যেহেতু আগেও কাজ করার অভিজ্ঞতা ছিল অফিসে, আমি একটা আইটি কোম্পানিতে ছিলাম বহু বছর, তো সেই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। লোকে জেনারেলি বলে যে খুব প্রেশার, খুব টক্সিক বসেস, হ্যাঁ, সেই ধরনের কিছু এক্সপিরিয়েন্স আমার ছিল না, লাকি। কিন্তু আর এইখানে আসার পরে যেটা 2020 থেকে নিয়ে এখনো অব্দি আমি প্রতিষ্ঠানে যুক্ত, এখনো অব্দি যে অভিজ্ঞতাটা আমার, যেটা একটা কথায় যদি একটা শব্দে বলি, সেটা হচ্ছে রুটিন। এবং যেহেতু এই প্রতিষ্ঠানে একদম রেজিমেন্টেড রুটিন মেনে একটা ক্লাস হয়, তা আমাদেরও ওই রুটিনটাকে ফলো করতে হয়। এবং আমার মনে হয় পার্সোনালি যে এই রুটিনটা, যেটা আমি লাস্ট 5 বছর ধরে ফলো করছি, সেটা আমার ভবিষ্যতে যখন আমি অফিসে যাব, সে যে অফিসেই যাই না কেন, সেখানে গিয়ে বোধহয় আমাকে খুবই হেল্প করবে আমার ডেইলি পুরো স্ট্রাকচারটাকে মেনটেন করার জন্য। আচ্ছা, এখানে আমার দুটো প্রশ্ন থাকবে। আপনার মানে যেখানে বর্তমানে আপনি আছেন, ওখানে কি কোনো টক্সিক বস আছে? এটা 1 নম্বর প্রশ্ন থাকবে। আর 2 নম্বর প্রশ্ন থাকবে, ক্লাস কি ছেড়ে যেতে একটু মন খারাপ লাগছে? সম্পূর্ণ একটা অন্য জায়গায় যাবেন, অন্য ধরনের কাজ, এই যে সবাইকে যে এই যে সুন্দর করে আপনি কিউরেট করতেন এই জায়গাটা, এই জায়গাটা ছেড়ে যেতে কেমন লাগছে বা মন খারাপ লাগছে? আমি প্রথম প্রশ্নের উত্তর আগে দিই, যে কোনো টক্সিক বসেস আছে কিনা। ঘটনাটা হচ্ছে যে আমি এই প্রতিষ্ঠানটার
সঙ্গে যেই সময় যুক্ত হয়েছি সেই সময় দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ওয়াজ লাইক ক্রাশিং অন মি, এবং এমন একটা পরিস্থিতিতে এই প্রতিষ্ঠানটি আমার পাশে দাঁড়িয়েছিল যে হয়তো এরা না, মানে আপনারা না থাকলে বা এই প্রতিষ্ঠানটা না থাকলে হয়তো সেই সময় আমার পক্ষে সার্ভাইভ করাটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। আচ্ছা, তো টক্সিসিটির তো কোনো প্রশ্নই নেই এখানে। আমরা খুবই একটা ফ্যামিলি এনভায়রনমেন্টে কাজ করি। হ্যাঁ, প্রেশার নিশ্চয়ই আছে, নো ডাউট অ্যাবাউট ইট, কারণ ক্লাসের যেহেতু pressure তো থাকবেই। ক্লাসের প্রেশার তো থাকবেই, ক্যারিয়ারের পেশা একদম এক কথায়। একদম। আর আমরা এখানে একটা দায়িত্ব নিয়ে কাজ করছি। এখানে যারা আসছেন শিখতে, যে স্টুডেন্টরা আসছেন শিখতে, তারা আমাদের থেকে সার্ভিস চাইছে বলেই না তারা আসছেন, তো সেই প্রেশারটা তো থাকবেই। কিন্তু সেই প্রেশারটাকে হ্যান্ডেল করার পরেও তার বাইরে যে সম্পর্কগুলো যেগুলো তৈরি হয়েছে সেগুলো ভবিষ্যতেও আরো অনেক 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 দিন সেইগুলো একই রকম থাকবে, আমার এটা পার্সোনালি বিলিভ। আর সেকেন্ড যে পয়েন্টটা আপনি বললেন, সেকেন্ড যে কোশ্চেনটা, যে ক্লাসরুম ছেড়ে এখন অন্য একটা জায়গায় যাওয়া, পড়ানো তো একটা প্যাশন বলে মনে হয় টু সাম এক্সটেন্ট, ঠিক। প্রফেশনের পাশাপাশি। তো পড়ানোর ক্ষেত্রে আমার কোনো রকম পূর্ব অভিজ্ঞতা তো ছিল না, কিন্তু আপনাদের ইনস্টিটিউটে এসে আমি যতটা রেসপেক্ট পেয়েছি আমাদের মানে স্টুডেন্টদের, একদম দ্রোণাসের হ্যাঁ একদমই ড্রোনাসের সাথে যুক্ত থাকার অবস্থায় আমি যে কটা ব্যাচ পড়িয়েছি, যাই সব স্টুডেন্টদের পড়িয়েছি বা এখনো পড়াচ্ছি, এবং পাশাপাশি ইন্ট্রো ক্লাসেস, যে এতগুলো ব্যাচ আমি খুব কম করে হলেও হয়তো 100টার উপরে ব্যাচের ইন্ট্রো ক্লাস, যেটা প্রথম ক্লাস, সেই ক্লাসটা আমাকে মানে স্যাররা দিয়েছিলেন, আপনারা দিয়েছিলেন, এবং সেই অভিজ্ঞতাগুলো আমি অ্যাকচুয়ালি কাজে লাগাবো। যে এই যে এত বিভিন্ন ধরনের এত বিভিন্ন কমিউনিটির লোকজনের সাথে মেশা, এবং বর্তমান জেনারেশনের সাথে মেশা, এবং তাদের অ্যাসপিরেশনস গুলোকে কোথাও না কোথাও গিয়ে বোঝা এবং তাদের সাথে কিভাবে ডিল করতে হবে, কারণ ভবিষ্যতে গিয়ে আমাদের এই জেনারেশনের সাথে ডিল করতে হবে। তো সেই জন্য আমি যে এই দীর্ঘ 5 বছর তাদের সাথে মিশছি অ্যাজ এ গাইড, অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ ফ্রেন্ড, সেটা অনেকটাই গিয়ে আমার পার্সোনালি মনে হয় যে আমার কেরিয়ারে হেল্প করবে, মানে আমার সুবিধা করবে হয়তো কিছুটা। একদমই তাই। আচ্ছা, এরপরে যেহেতু আমাদের মানে অধিকাংশ দর্শকই স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট, তো ওদের দিকে তাকিয়ে এবার আপনাকে বেশ কিছু প্রশ্ন আমি করতে চাইছি। ধরুন আমি যদি অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট, যেহেতু আপনি বলেন ইন্ট্রো ক্লাস শুরুর দিন, অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট স্পেশালি WBCS, যেখানে আপনি এত বড় একটা সাফল্য পেয়েছেন এবং আপনি একটা স্কোর করেছেন এমন যে আপনাকে সেটা পজিশন এনে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে। সবাই জানে আপনি 6-9 করেছেন, নতুন করে বলার কিছু নেই। তো নর্থ বেঙ্গলে সত্যি একটা এনভিয়াস একটা রেজাল্ট, এর জন্য আপনি যেমন গর্বিত, দ্রোণাস তো অবশ্যই গর্বিত, কারণ আমাদের টিম মেম্বারের একজন আপনি। আচ্ছা, এবার ধরুন অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট আমাকে যদি WBCS এই গ্র্যান্ডারের এক্সামটা ক্র্যাক করতে হয়, অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট কিভাবে আমি অর্থাৎ ইন্ট্রোডিউস নিজেকে করব, বা কিভাবে সেই জায়গাটায় আমি আসবো, শুরু থেকে আমার স্টেপটা কি হতে পারে যদি একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, মানে আমরা এখানে ভাবনাটা আমার কি থাকবে বা কি পদক্ষেপটা শুরুর দিন থেকে থাকবে? ঠিক, WBCS এর ক্ষেত্রে আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা লং প্রসেস, এটা একটা ম্যারাথন। মানে অন্যান্য অনেক এক্সাম আছে যেগুলো খুব তাড়াতাড়ি নোটিফিকেশন এসে ফাইনাল রেজাল্ট অবধি খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেমন ব্যাংকের এক্সাম যেরকম আছে, উইদিন 6 মান্থস সবকিছু কমপ্লিট হয়ে যাবে, জয়েনিং চলে আসবে। একদমই তাই। তো সেগুলোকে আমি যদি 100 মিটার রেস হিসেবে কনসিডার করি, এটা কিন্তু ম্যারাথন, এবং যেহেতু এটা ম্যারাথন সেই জন্য আমি যদি প্রথম দিনই ভাবি যে আমি সবকিছু করে নেবো, আমি PYQ করে নেবো, আমি মেন্সও করে নেবো, আমি এটাও করে নেবো, সেটা হবে না। তো প্রথম দিন থেকে আমার ফার্স্ট যেটা ইন্ট্রো ক্লাসে আমিও এটা বারবার বলি যে সিন্স ইটস এ ম্যারাথন, আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা 3 থেকে 4 ঘন্টার ডেইলি রুটিন বানাতে হবে। আচ্ছা, 3 থেকে 4 ঘন্টার ডেইলি রুটিন, সেই 3 থেকে 4 ঘন্টা আমি পড়বো, বাকি ক্লাস অন্য কিছু বাদ দিয়ে 3 থেকে 4 ঘন্টা আমি নিজে পড়বো। সেই 3 থেকে 4 ঘন্টা সকাল বা বিকেল যে কোনো একটা সময় হতে পারে, কিন্তু প্রেফারেবলি একটা ফিক্সড টাইম। আমি সেটা প্রতিটা ব্যাচে আমি এটা বলি ইন্ট্রো ক্লাসে, কারণ ওই যে রুটিনটা হবে সেই রুটিনটাই কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বাড়তে বাড়তে ওই 3 ঘন্টা 4 ঘন্টায় বাড়তে বাড়তে 6 থেকে 7 ঘন্টা হবে। এবং টু বি ভেরি অনেস্ট, WBCS এর জন্য কিন্তু আমার মনে হয় না ওর থেকে বেশি ডেইলি পড়া দরকার। যদি কেউ ডেইলি মানে একদম মন দিয়ে মনোযোগ সহকারে কনসেন্ট্রেশন দিয়ে যদি কেউ দিনে 4 থেকে 5 ঘন্টা পড়তে পারে, তাহলে কিন্তু তার পক্ষে ক্র্যাক করা সম্ভব। কিন্তু হ্যাঁ, ওই 4 থেকে 5 ঘন্টা 100% ডেডিকেশন আর মনোযোগ দিয়ে করতে হবে। ওই 4 থেকে 5 ঘন্টার মধ্যে যদি আমি 100 বার ইনস্টাগ্রামে রিল দেখি, আমার কটা ফলোয়ার বাড়লো বা আমার কটা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট এলো,
তাহলে মুশকিল। তো সেইটা আমি বলি, মানে ওই ডেডিকেশনটা রাখতেই হবে একদম। 3 থেকে 4 ঘন্টা সবকিছু ভুলে। একদম। তো সেটা ফার্স্ট কাজ। আচ্ছা। এবার তারপরে সেকেন্ড কাজ হচ্ছে চুজিং দ্য প্রপার মেটেরিয়াল। এই এত বড় এক্সামের ক্ষেত্রে, এটা যে ইউপিএসসি এর ক্ষেত্রেও সত্য, যে কি পড়বো এবং কি পড়বো না। করবো না, হ্যাঁ। এখনকার এই পুরো এআই ড্রিভেন একটা টাইমে আমার কাছে কন্টেন্ট প্রচুর, কন্টেন্ট অ্যাভেলেবেল, এবং কন্টেন্ট আমি যখন চাইছি, মানে যে মোমেন্টে চাইছি ইনস্ট্যান্টেনিয়াসলি আমার কাছে কন্টেন্টটা রেডি, আমাকে পেয়ে যাবো, আমি খুব ভালো ভালো কন্টেন্ট পেয়ে যাবো। কিন্তু আমাকে এটা বুঝতে হবে যে আমি কোন এক্সামটা দিচ্ছি। আমি যদি বিসিএস দিই, তার মানে আমাকে বিসিএস ওরিয়েন্টেড জিনিসপত্রই পড়তে হবে। তাহলে আমি সেখানে যদি ইউপিএসসি ওরিয়েন্টেড জিনিসপত্র পড়ি, সেটা কোনোদিনই আসবে না, তাহলে আমি সেটা পড়বো না। আচ্ছা। কারণ আমার এখানে নলেজ গ্যাদারিংটা আমার এখানে মূল উদ্দেশ্য নয়, যতটা উদ্দেশ্য আমার এখানে চাকরিটা সিকিউর করা, কারণ এটা চাকরির পরীক্ষা। আমি যদি নলেজই গ্যাদার করতে যাই, তাহলে আমি পিএইচডি করবো, আমি মাস্টার্স করবো, পিএইচডি করবো, আমি তার উপরে রিসার্চ করবো, থিসিস লিখবো। আমার এখানে চাকরিটা গ্যাদার করার উদ্দেশ্য, কালেক্ট করার উদ্দেশ্য বা র্যাঙ্ক পাওয়ার উদ্দেশ্য। সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রচন্ড রকম ভাবেই, আমার পার্সোনালি মনে হয় যে আমাকে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে। এবং স্ট্র্যাটেজির একটা বড় পার্ট হচ্ছে কোনটা পড়বো এবং কোনটা পড়বো না। তো সেই জিনিসটা প্রথম দিন থেকে গাইড যারা থাকবেন, তারা যদি প্রথম দিন থেকে এই জিনিসটা বুঝিয়ে দেন যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, এটাকে পরেও পড়া যাবে, যেটা ইম্পর্টেন্ট সেটাকে আগে পড়ে নাও, কারণ সেখান থেকেই প্রশ্ন থাকবে, সেখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে। সেটা সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্ট যেটা আমার পার্সোনালি মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিসিএস বা পিএসসি যে কোনো এক্সামের জন্য, ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক এক্সামের জন্য, সেটা হচ্ছে যে এক সপ্তাহের পড়া হয়ে যাওয়ার পরে সানডে রিভিশন, এবং সানডে যদি পসিবল হয় একটা মক টেস্ট। আচ্ছা, মানে মক টেস্টটা আমি একদম শুরুর দিন থেকেই দেবো। আমি যদি 7 দিন পরে আমি যেটুকু পড়লাম, আমার এই মুহূর্তে সেকশনাল মক টেস্ট অ্যাভেলেবেল আছে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট অ্যাভেলেবেল আছে সব জায়গায়, ঠিক আছে? যে কোনো ইনস্টিটিউট, আমরা তো অবভিয়াসলি আমরা তো আছি, বাট তাছাড়াও আরো প্রচুর, ঠিক আছে? যেই আপনি যেখান থেকেই দেখুন না কেন, মানে একটা মানে বিশাল বড় জগৎ একদম। এবং সেই যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট গুলো দিলে, ঠিক আছে, সেটা আপনি নিজে এআই কে বলে কোশ্চেন বানিয়ে দেবে আপনার জন্য। সেই জায়গাটা যদি হয়, তাহলে আপনার পড়াটাও হলো, প্লাস আপনার ওই সম্বন্ধিত যে ধরনের প্যাটার্নের কোশ্চেন আসতে পারে, আপনি সেটাও আইডিয়া করে নিলেন। এবং সেটা যদি প্রতি সানডে করেন, এবং প্রতি সানডে যদি আপনি নিজেকেই ট্র্যাক করেন যে হ্যাঁ, আমি এই সানডেতে আমার এত স্কোর ছিল, পরের সানডেতে আমার এত স্কোর হলো, তারপরে সানডেতে এত হলো, আমি যখন আলটিমেটলি 3-4 মাস 5 মাস 6 মাস এই জার্নিটায় চলে গেছি, তখন আমি দেখবো যে আমি একটা ভালো স্কোর করছি, এবং আমার কনসিস্টেন্টলি আমার একটা ভালো স্কোর হচ্ছে। এটা খুব দরকার। তো দেখুন, তাহলে আপনার বক্তব্যটাকে যদি একটু জিস্ট করি আমরা, তো 3টে জিনিস উঠে আসলো। এক হচ্ছে আমাকে একটা স্পেসিফিক টাইমে পড়াশোনা করতে হবে, যেটা 3 থেকে 4 ঘন্টা আপনি প্যারামিটারটা বলেছেন, সেটা বাড়তে পারে পরে। সেকেন্ডলি আপনি যেটা সবচেয়ে বেশি জোর দিলেন যে মেটেরিয়াল কোনটা পড়বো না, এবং 3 নম্বর মক। আচ্ছা, এখানে তাহলে আমার একটা প্রশ্ন থাকবে যে ধরুন আমি মার্চ মাসের 1 তারিখে ভাবলাম WBCS প্রিপেয়ার করবো 2027-এর জন্য। তো তাহলে মার্চ মাসের 1 তারিখ থেকে 8 তারিখে গিয়ে দেখছি একটা রবিবার আছে, 8 তারিখ। তাহলে ওই রবিবারেই থেকেই কি আমি মকটা দেবো? কারণ আমি জিজ্ঞেস করছি এই কারণেই, আমার তো এই 7 দিনে যে আমি টোটাল হিস্ট্রিটা পড়ে নেবো কি টোটাল পলিটি শেষ হয়ে যাবে, এমনটা তো না। তাহলে আমি কতটুকুই বা এই 7 দিনে রেডি করতে পারবো যে 8 তারিখে পরীক্ষাটা দিতে পারবো? আমি এই জায়গাটা যদি একটু টেকনিক্যালি গাইড করেন। আচ্ছা, আমি যে রুটিনটা করতে বললাম, সবার শুরুতে যে রুটিনটা করতে বললাম, সেই রুটিনটার একটাই উদ্দেশ্য, যদি আমি দিনে 4 ঘন্টা পড়ি, 4 ঘন্টা পড়লে আমি 2টো সাবজেক্ট পড়বো, 2 ঘন্টা 2 ঘন্টা, ঠিক আছে? এবার যদি আমি হিস্ট্রি দিয়ে শুরু করি, কারণ সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে, যদি আমি 1 তারিখে ভাবি যে আমি WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি সবার প্রথমে সিলেবাসটা নামাবো। আচ্ছা, আমি সবার প্রথমে সিলেবাসটা নামাবো এবং সবার প্রথমে কোশ্চেন প্যাটার্নটা দেখবো। আচ্ছা, আপনাকে একটু থামাচ্ছি। আমি যে সিলেবাসটা নামাবো সেটা অবভিয়াসলি আমি মেন প্রিলিমস একসাথেই নামাবো। আচ্ছা, আর আমার পড়াশোনাটা বা আমার প্রিপারেশনটা কি এইভাবে হবে যে আগে প্রিলি করে নাও, যদি পাস করতে পারো তাহলে তখন মেন পড়বে, এরকম হবে? না একদম ডে 1 থেকে আমি মেনের জন্যই পড়বো, যেটা মেনলি আমরা ইউপিএসসি তে করে থাকি? আমার পার্সোনালি যেটা মনে হয় যে আমরা ডে 1 থেকে মেন্সের জন্যই পড়বো। তার কারণ হচ্ছে প্রিলিমস আর মেন্সের যে অবজেক্টিভ পার্টটা সেটা সেম,
সেটার প্যাটার্ন সেম। যদি পিএসসি পরবর্তীতে ডেসক্রিপটিভ করে দেয় সেটা অন্য ব্যাপার। এই মুহূর্তে এক্সিস্টিং যেটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে প্রিলিমসও আমার অবজেক্টিভ, মেন্সে আমার 800 নম্বর অবজেক্টিভ, এবং এই অবজেক্টিভে যারা বেশি স্কোর করবে তাদের র্যাঙ্ক আসতে বাধ্য। ঠিক আছে, এবছরও যদি দেখেন যারা যে ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে, ফোর্থ হয়েছে আমাদের এখান থেকেই যে ফোর্থ র্যাঙ্ক করেছে, ঠিক আছে, তারও কিন্তু অবজেক্টিভের স্কোরটা প্রচন্ড হাই ছিল, 75%-এর উপরে অবজেক্টিভে তার স্কোর আছে। ঠিক আছে, তো হ্যাঁ, তো সেই কারণে আমার প্রথম দিন থেকেই আমাকে মেন্স ওরিয়েন্টেড পড়াশোনাই করতে হবে, প্রিলিমস অটোমেটিক্যালি কভার হয়ে যাচ্ছে। এইবার আসি আপনার সেকেন্ড প্রশ্নটায়, যেটা হচ্ছে যে সানডে আমি মক দিব। হ্যাঁ, কারণ আমার তো কিছুদিন পড়ে নিলাম তারপরে মক দিলাম, এটা একটা হতে পারে নাকি না একদম ডে 1 থেকে আমার অভ্যাসটা গ্রো করো? হ্যাঁ, আমি চ্যাপ্টার ওয়াইজ মক দিতে বলছি, এবং আমি এটাই প্রথম আমাকে মার্কস নিয়ে ভাবতেই হবে না। প্রথম আমি এটা ভাববোই না যে আমি 0 পাচ্ছি না, নেগেটিভে আমার মার্কস যাচ্ছে না, হচ্ছে আমি 100-তে 100 পাচ্ছি, আমি এটা ভাববোই না। আমি যদি সপ্তাহে 6 দিন পড়ি, 2 ঘন্টা 4 ঘন্টায় আমি পড়লাম, আমি চ্যাপ্টার ডিসাইড করবো। যদি আমি হিস্ট্রি পড়ি, যদি আমি স্টোন এজ থেকে শুরু করি বা আইভিসি পড়ি, আমি এক সপ্তাহ আইভিসিটা পড়লাম, আমি ওই আইভিসিটার উপরই পরীক্ষা দেবো। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উপর আমি কোশ্চেন্স, আমার প্রচুর অ্যাভেলেবেল সোর্স আছে যেখান থেকে কি কি কোশ্চেন এসছে পরীক্ষায় বা কি কোশ্চেন আসতে পারে সেটা আমি পেয়ে যাচ্ছি, আমি ওটার উপরে টেস্ট করবো, নিজেকে জাজ করবো। এটা কিন্তু এরকম না যে আমি মক দিচ্ছি আমাকে মার্কস করতে হবে কিছু না, আমি জাস্ট নিজের প্রিপারেশন লেভেলটা চেক করছি যে 7 দিন আমি আইভিসি পড়লাম বা আইভিসি তার সাথে হয়তো বেদিকে যে আমি পড়লাম, সেটা আমি কতটা সেটাকে গ্রাস্প করতে পারি। মানে সেকশনাল টেস্টের দিকে প্রথম দিকে একদম, তারপরে আমার চ্যাপ্টার ওয়াইজটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে, তখন আমি ফুল লেন্থে যাব। রাইট, আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আমাকে বলুন, মোস্ট প্রবাবলি যারা ধরুন গ্রুপ এ আর গ্রুপ বি, টোটাল তো 4টে গ্রুপ হয়, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই গ্রুপ এ আর বি এর জন্য আমাকে অপশনাল পেপার রাখতে। হ্যাঁ, আচ্ছা, এই অপশনাল পেপারটার ক্ষেত্রে আমার পলিসি মেকিং, অর্থাৎ এই ক্ষেত্রে আমি কি করব, মানে এটাও কি আমি ডে 1 থেকে পড়বো নাকি না এটা আমি পরে পড়তে পারি? আর মানে অপশনাল নেওয়ার ক্ষেত্রে কোন কোন দিকগুলো মাথায় রেখে আমি অপশনাল নেবো? ধরুন আমি ফিজিক্স অনার্স করেছি, তাহলে কি আমি ফিজিক্স নিতে পারি? আমি ইংলিশ অনার্স করেছি, আমি কি ইংলিশ নিতে পারি? নাকি না সবার কাছ থেকে শুনি যে এই সোশিওলজি পপুলার, এই পালি পপুলার, অ্যানথ্রো পপুলার, এইটা নেবো? এই ক্ষেত্রে যদি একটু আপনি অ্যাজ আ মেন্টর গাইড করেন। আচ্ছা, হয়তো অতটাও টাফ নয় আমাদের এখানে অপশনাল চুজের জন্য, আমি সেটা কিছুদিন পরেও চুজ করতে পারি। কিছুদিন, খুব বেশি দেরি নয়, কিছুদিন। তার কারণটা হচ্ছে যে আমি যদি নিজের সাবজেক্ট চুজ না করি, ধরুন অনেকে আছে বোটানি স্টুডেন্ট, সে বোটানি চুজ করলো, বোটানিতে তার কনফিডেন্স আছে, খুব ভালো। কিন্তু যদি আমি নিজের সাবজেক্ট চুজ না করি, আমি অন্য সাবজেক্ট চুজ করি, আমি হিস্ট্রি নিলাম, আমি অ্যানথ্রো নিলাম, সোশিও নিলাম, পল সায়েন্স নিলাম, বা আমি জিওগ্রাফি নিলাম, বা আমি অন্য কোনো সাবজেক্ট নিলাম, পালি যেটা আপনি বললেন, বা সায়েন্সের কোনো সাবজেক্ট নিলাম, লিটারেচার নিলাম, যেমন এবছরই একজন র্যাঙ্ক হোল্ডার আছেন, তার বাংলা অপশনাল ছিল, এরকম যদি আমি নিই, তাহলে যদি আমার সাবজেক্টটা অন্য হয়, সেক্ষেত্রে আমার পার্সোনালি মনে হয় যে আমার প্রিপারেশন অ্যাটলিস্ট 1 মাস হয়েছে, আমি একটু নিজে, মানে আমি আগে পড়িনি, হ্যাঁ মানে আমি আগে পড়িনি, আমার গ্র্যাজুয়েশন সাবজেক্ট নয়, সেরকম যদি হয়, তাহলে যদি 1 মাস আমার হয়েছে, আমি একটা ওরিয়েন্টেশন অলমোস্ট, আমার ওরিয়েন্টেশন ডান, আমি বুঝেছি এই মুহূর্তে যে কি বা কেন করতে হবে, সেই সময় থেকে যদি আমি স্টার্ট করতে পারি, এবং সেক্ষেত্রেও কিন্তু আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মানে আমি নিজের যেটুকু নলেজ আমি গ্যাদার করেছি এই জার্নিতে, সেখান থেকেই বলছি যে অপশনাল স্টার্ট করার আগে অ্যাটলিস্ট লাস্ট 10 ইয়ার্স এর যে অপশনাল পেপার 1 আর পেপার 2, এর কোশ্চেন গুলো যেন আমার কাছে রেডি থাকে। এই কোশ্চেন রেডি থাকলে কি হবে, আমি বুঝবো যে কোন টপিকটাকেও ফোকাস করা হচ্ছে, প্যাটার্নটা কি, একদম প্যাটার্নটা কি যাচ্ছে, কাকে ফোকাস করা হচ্ছে, ট্রেন্ডটা কোন দিকে, সেই অ্যানালিসিসটা আমি প্রথমে করলাম, তারপর আমি শুরু করলাম পড়া। আচ্ছা, এবার আমি যদি সপ্তাহে, আমাকে 6 দিন পড়তে হবে না অপশনাল, আমি যদি সপ্তাহে 2 বা 3টে দিন ডেডিকেটেড রাখি, যে আমি 3টে দিন 2 ঘন্টা 3 ঘন্টা করে আমি অপশনালটা দেখবো, তাহলে প্রিলিমসের সাথে সাথে আমার এটাও রেডি হচ্ছে। আর আরেকটা জিনিস, যেহেতু এটা ডেসক্রিপটিভ, সেজন্য অ্যান্সার রাইটিং এর প্র্যাকটিসটা করতে হবে, সেটা একটু পরে করলেও হবে, কিন্তু অ্যান্সার রাইটিং এর প্র্যাকটিসটা করতে হবে, আর অ্যান্সার রাইটিং এর যে স্ট্রাকচার সেটা ফলো করতে হবে। টাইম উইথ অ্যাকুরেসি ব্যাপারটা থাকছে, রাইট, টাইম উইথ অ্যাকুরেসি ব্যাপারটা থাকছে, কারণ 3 ঘন্টা 6 ঘন্টা লেখা একই দিনে, 3 ঘন্টা প্রথমে পেপার হবে 9টা থেকে 12টা, তারপরে 2 ঘন্টার গ্যাপ, আবার 3 ঘন্টা লেখা, তো অনেকের সেই টেনাসিটিটা নাও থাকতে পারে, কারণ
অনেকে সেই এক্সাম প্রসেসটার সাথে ফ্যামিলিয়ার নাও হতে পারে। তো সেই জন্য বাড়িতে মাঝে মাঝে লেখা প্র্যাকটিস করা দরকার, যে আমি একটা কোশ্চেনের অ্যান্সার লিখলাম, আমি এইটুকু টাইমের মধ্যে লিখতে পারছি কিনা, আমার ওই থাকছে কিনা, এবং পরবর্তীতে যখন আমার মোটামুটি 6-7টা চ্যাপ্টার পড়া হয়ে যাচ্ছে বা 8টা চ্যাপ্টার পড়া হয়ে যাচ্ছে, তখন গিয়ে আমি একটা চেষ্টা করলাম যে 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা টেস্ট নিজে দিতে। আমি 3 ঘন্টা বসে লিখতে পারছি কিনা, আমার শরীর ওই নিতে পারছে কিনা জিনিসটা, সেটাও দেখা দরকার। এটাও দেখা, কারণ হ্যাঁ 3-6 ঘন্টার পরীক্ষা, অপশনাল রিগোরাস একটা ব্যাপার, রিগোরাস একটা এক্সামিনেশন, রাইট? ঠিকই। আচ্ছা, অপশনাল ব্যাপারটা তো মোটামুটি একটা ধারণা পেলাম আমরা। আচ্ছা, এবার একটা অন্য বিষয় আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে বাংলা ইংরাজি একটা বড় ভূমিকা নেয়, বা ধরুন ইংরাজি নেপালি বা ইংরাজি হিন্দি, এই কম্বিনেশনটা ল্যাঙ্গুয়েজ বড় ভূমিকা নেয়। কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের, মানে আমরা পড়াতে গিয়েই জাস্ট এই অভিজ্ঞতাটা উঠে আসছে, ডেসক্রিপটিভের ক্ষেত্রে কিন্তু তাদের বেশ কিছুটা একটা দুর্বলতা। হ্যাঁ, তারা হয়তো এমসিকিউ প্যাটার্নটা খুব সুন্দর, কিন্তু ডেসক্রিপটিভ যখনই লিখতে দিতে বলা হচ্ছে, তখনই ছেড়ে দেমা কেঁদে বাঁচি, কোট আনকোট, এরকম একটা বিষয়। হ্যাঁ হচ্ছে। তো এখন তাহলে এই বাংলা ইংরাজি বা হচ্ছে হিন্দি ইংরাজি বা হচ্ছে নেপালি ইংরাজি, যে যাই কম্বিনেশনটা নিক না কেন, সেটা সে কিভাবে বেটারমেন্টের দিকে যাবে? রাইট। এবং ঘটনাটা তো মেনে তো একটা বড় ভূমিকা নেয়, 200-400 নাম্বার এবং বড় ভূমিকা। মার্কস অ্যাড হচ্ছে সেটার, এবং এই মার্কসটা আপনার গ্রুপ এ বি শুধু না, সিআরডি এর ক্ষেত্রেও লাগছে। সেই জন্য আমার পার্সোনালি যেটা মনে হয় যে প্রবলেমটা এই কারণেই, কারণ এখন বর্তমানে যে বোর্ড এক্সামগুলোর প্যাটার্ন, সেখানে খুব বড় অ্যান্সার লেখার স্কোপ নেই। আপনি জানেন যে এই মুহূর্তে এইচএস সেমিস্টার বেসড হয়ে গেছে, 40 মার্কস করে ওরা পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে? আপনি হয়তো দুবেলা এইচএস এর পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে? আমরা 100 নম্বর করে এইচএস দিয়েছি, 3 ঘন্টা করে পরীক্ষা দিয়েছি, এবং সেখানে অ্যান্সার লেখার একটা কোথাও গিয়ে ক্যাপাবিলিটি তৈরি হতো বা মানসিকতাও তৈরি হতো যে হ্যাঁ, আমাকে একটু বড় অ্যান্সার লিখতে হবে। এবার যখনই আমি পুরো সিস্টেমটাকে অবজেক্টিভ করে দিচ্ছি, তখন গিয়ে কোথাও গিয়ে হয়তো আমার ইমাজিনেশন পাওয়ারটা কমে যাচ্ছে। এটা আমার পার্সোনাল বিলিফ। এটা তাই, মানে ব্যাপারটা তাই, টোটালি তো গেম অফ সাইকোলজি, রাইট? এবার ওই ইমাজিনেশন পাওয়ার কমে যাওয়ায় যেটা হচ্ছে যে এই যে বাংলা ইংলিশ পেপার বা ল্যাঙ্গুয়েজ পেপার আর ইংলিশ পেপার, সেখানে কিন্তু আলটিমেটলি গিয়ে আমাকে একটা নিউজ পেপার রিপোর্ট বা একটা প্রেসি বা একটা কম্পোজিশন, এটাই লিখতে হচ্ছে। এবার নিউজ পেপার রিপোর্টটা যে লিখতে হবে, আমার তো শুধু হেডিং দেওয়া আছে, আমার কোনো হিন্টস দেওয়া নেই। তার মানে আমাকে কোথাও না কোথাও গিয়ে চিন্তা ভাবনার স্তরটাকে এই পর্যায়ে নিয়ে যেতে হবে যে আমি একটা ইভেন্ট, আমার জাস্ট হেডিং আছে, সেটা দেখে আমি সেটা লিখতে পারবো। তাহলে ওর করেসপন্ডিং কি কি ইভেন্ট হতে পারে, ওর সাথে সাথে কি কি ইভেন্ট হতে পারে, সেটা আমাকে ভাবতে হবে, রাইট? যেমন লাস্ট ইয়ার যদি আমি বলি, যে আমাদের যে পিএসসি মিসলেনিয়াসের যে পরীক্ষাটা হলো, ভীষণ টাফ ছিল। পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষাটায় যে প্রেসিটা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু অলমোস্ট 300 ওয়ার্ডস এর একটা প্রেসি ছিল। সেটাকে 1 ঘন্টার মধ্যে সেটাকে পড়ে 1/3 করে জিস্ট করা, সেটা যদি এবং একটা সুটেবল টাইটেল দেওয়া, সেটা কিন্তু যদি প্র্যাকটিস না থাকে পসিবলই না। কেউ যদি ভাবে যে আমি একদম স্টেজে গিয়ে দেখে করে দেবো, ওই যে বিষয়টা ছিল, ওই বিষয়টা পড়াশোনা না থাকলে, যারা একটু বাইরে পড়াশোনা না করবে, বাচ্চারা বা ছেলে মেয়েরা, তাদের পক্ষে কিন্তু মুশকিল। আমার যেটা সাজেশন হয়, আমি এটা ব্যাচেও বলি, যে আমি স্টুডেন্টদের এটা বলি যে পড়াশোনার বইয়ের বাইরেও অন্য কিছু বই পড়ো। কিছু বই, সে তুমি ফিকশন নন ফিকশন যেটা ইচ্ছা, কিন্তু অন্য কিছু বই পড়ো, নিজের ল্যাঙ্গুয়েজের হোক বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের হোক। কেন? তার কারণ হচ্ছে ইট উইল মেক ইউ ইমাজিনেটিভ, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং হচ্ছে যে ওয়ার্ড, স্টক অফ ওয়ার্ডস, ভোকাবুলারি, সেটা স্ট্রং হবে। এবং ওই যে ভোকাবুলারি যখন স্ট্রং হবে, তখন আমার অটোমেটিক্যালি লেখার সময় আমি থামবো না, আমি লিখতে পারবো। যেমন আমাদেরই একজন স্টুডেন্ট যে এবছরও র্যাঙ্ক করেছে, গ্রুপ বি তে সে সাকসেস পেয়েছে। তার সে যখন ইংলিশ লেখে, ঠিক আছে, তার যেমন ভোকাবুলারিটা এতটা স্ট্রং হওয়ায় তাকে খুব বেশি ভাবতে হয় না, সে সুন্দর লিখতে পারে। সেম ওয়ে যদি অন্য কারোর কথা বলি, যে সাকসেস আর ফেলিওরের মধ্যে হয়তো এটা একটা বড় পার্থক্য করে দিচ্ছে, যে কেউ হয়তো ল্যাঙ্গুয়েজে 100-120 পেয়েছে, আর কেউ হয়তো ল্যাঙ্গুয়েজে 70 পেয়েছে। এই যে 50 ডিফারেন্সটা একটা বিশাল ম্যাটার করে গেল। ইংলিশের ক্ষেত্রে কেউ বলছে না তোমাকে বিশাল থারুরিয়ান ইংলিশ লিখতে হবে বা কিছু, সেরকম কেউ বলছে না। কিন্তু
তারা অ্যাটলিস্ট এক্সপেক্ট করছে যে যেহেতু একটা টপ লেভেল জবের জন্য তুমি অ্যাপিয়ার করছো, এক্সিকিউটিভ লেভেলের পোস্টের জন্য তুমি অ্যাপিয়ার করছো, সেইখানে একটা মিনিমাম ল্যাঙ্গুয়েজের সেন্স তোমার থাকা উচিত। কারণ আলটিমেটলি তোমাকে লেটার লিখতে হবে, তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে, তোমাকে রিপোর্ট লিখতে হবে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার পার্সোনালি মনে হয় নিউজ পেপার রিডিংটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আমি এই পয়েন্টটাতে আসছিলাম, আপনি বলে দিলেন তার আগেই যে নিউজ পেপার মনে হয় একটা বড় ভূমিকা নেয়, বিশাল বিশাল ভূমিকা নেয় নিউজ পেপার রিডিংটা। শুধুমাত্র আমার যেটা ব্যক্তিগত মনে হয় সৈকত স্যার, যে শুধুমাত্র যে আমি ডেসক্রিপটিভের জন্য না, আমার কারেন্ট অ্যাফেয়ার্স এই যে আপনি বললেন ইমাজিনেটিভ হওয়া, বা যে আমাকে একটা শুধুমাত্র পুঁথিগত পড়া নয়, বাইরের দিক দিয়েও একটা নিজস্ব একটা অরা তৈরি করা, সেটা আমার মনে হয় এই একদম নিউজ পেপারই একদম। নিউজ পেপার যদি আমি বাংলা ক্ষেত্রে বলি, আমাদের বাংলায় যে ধরনের সংবাদপত্রগুলো আছে, বিখ্যাত সংবাদপত্র আছে বাংলায়, সেটা পড়া যেতে পারে। আর যদি ইংলিশের ক্ষেত্রে বলি তাহলে যে ইন্ডিয়ান মানে ন্যাশনাল যে নিউজ পেপারগুলো আছে, সেই ন্যাশনাল নিউজ পেপারগুলোর মধ্যে যার যেটা ভালো লাগবে সে সেটা পড়তেই পারে। কিন্তু যেটাই পড়ো না কেন, আমার পার্সোনালি মনে হয় এডিটোরিয়াল কলামটা সবার পড়া উচিত। এডিটোরিয়াল কলামটা পড়লে যেটা হয়, ওপিনিয়ন গ্রো করতে হেল্প করে। সেক্ষেত্রে আমি প্রস এন্ড কনস দুটোই বুঝতে পারছি। একদম, আমাকে যখন লিখতে দেবে ওই বিষয়ে, আমি তখন ইজিলি এখান থেকে ঠিক পয়েন্টস গুলো সাপ্লাই করতে। একদম। আর যে নিউজ পেপার রিপোর্ট, নর্মাল যে নিউজ পেপার রিপোর্ট হয়, সেই নিউজ পেপার রিপোর্টটা যদি আমি একটা পড়ি, যে কোনো দিনের যে কোনো নিউজ পেপার রিপোর্ট, আমি দেখবো তাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে, একটা ফর্ম আছে, ওই ফর্মেই কিন্তু লেখা হচ্ছে, এবং একটা ভাষা আছে। ভাষা মানে যে ধরনের ভাষা আমি কথায় বলছি, নর্মাল ভাবে যখন আমি ইনফর্মাল কনভারসেশন করছি, আমি যে ভাষায় কথা বলছি, আমি তো সেই ভাষায় নিউজ পেপার রিপোর্ট লিখবো না, রাইট? ঠিক আছে, আমি তো সেই ভাষায় লিখবো, ওই জার্গনটা আমাকে তুলে আনতে হবে, আমাকে ওই জার্গনটা কোথাও না কোথাও থেকে তুলতেই হবে। এবং সেটা কখন হবে? যখন আমি নিউজ পেপারটা পড়বো। তাছাড়া আমি কোনোদিনই ওই ভাষাটা, যেটা পিএসসি চায়, এক্সপেক্ট করে, সেই ভাষাটা আমি দিতে পারবো না, ঠিক আছে? এমনিও আমরা যখন কনভারসেশন করি, আমরা একটা খিচুড়ি ল্যাঙ্গুয়েজে কথা বলি, রাইট? এই যে আমিও যখন একটা কনভারসেশন করছি, আমরা একটা খিচুড়ি ল্যাঙ্গুয়েজে কথা বলছি, বাংলা ইংলিশ মিক্স করে, ঠিক আছে? এটা চলতে পারে কেন? কারণ আমরা এইভাবেই কথা বলি। কিন্তু আমি যখন লিখবো, আমি যখন সম্পূর্ণ রিটেন ইংলিশের ফরম্যাটটা মানতে, একদম, বা রিটেন বেঙ্গলি বাংলার ফরম্যাট মানতে হবে, ইংলিশের ফরম্যাট মানতে হবে, সেটাই। তো সেই জন্য নিউজ পেপারটা প্রচন্ড হেল্প করে। নেপালিতেও ভালো নিউজ পেপার আছে, বাংলাতে আছে, হিন্দিতে আছে, ঠিক আছে, ইংলিশে তো আছেই। তো ওটা পড়া হলে স্যার যেটা বললেন, কারেন্ট অ্যাফেয়ার্স এর হেল্প অবশ্যই হবে, বিশালভাবে হেল্প হয়। ওপিনিয়ন গ্রো করে, যেটা ইন্টারভিউতে গিয়ে হেল্প করতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা ল্যাঙ্গুয়েজ পেপারে লেখা, সেটা তো খুব হেল্প করবে। একদমই তাই। আচ্ছা সৈকত স্যার, একটু যখন সাবজেক্ট গুলো নিয়ে আমরা আলোচনা করছি, এখানে আমি আরেকটু আপনাকে স্পেসিফিক্যালি দু একটা বিষয় জানতে চাইবো। যে ধরুন আমার 200 নাম্বারের প্রিলি, তা এবার আমাকে প্রিলিতে যদি আমি পাস করতে না পারি, তাহলে তো মেনের প্রশ্ন আসছে না। এই প্রিলিটা হচ্ছে আমার স্ক্রিনিং টেস্ট। তো ধরুন এখন এই প্রিলিতে যদি আমাকে পাস করতে হয়, যদি স্কোর করতে হয়, তা 200টা প্রশ্নই নিশ্চয়ই আমি করে আসতে পারবো না। তাহলে সেখানে আমার একটা স্ট্র্যাটেজি থাকবে। এই ক্ষেত্রে আপনি একটু আজকে বলে দিন, মানে আপনার অভিজ্ঞতার থেকে, যে কোন কোন সাবজেক্ট গুলোকে আমি টার্গেট করব। ধরুন মানে এরকম ভাবে ব্যাপারটা আমি অন্তত ক্লাসে এইভাবে বলে থাকি, যে তোমাকে দুজন ব্যাটসম্যানকে বলে দিতে হবে যে যা বাবু তোদেরকে এই 30-30 করে রান করে নিয়ে আয়। এর মধ্যে হিস্ট্রিকে তোমাকে একটু বেশি রানের দায়িত্ব দিতে হবে, ও বিরাট কোহলি। তো আপনার একটু বলুন যে আমাকে যদি মোটামুটি 200-র মধ্যে আমি কত মাথার মধ্যে টার্গেট রাখবো, যে এইটা আমি করবোই। কারণ আপনি জানেন একবার কিন্তু প্রিলিতে কিন্তু 129-130 2022-এ। হ্যাঁ, তো তাহলে আমাকে ওইটাই তাহলে গিয়ে করতে হবে। হতেই পারে যে ওরকম জায়গায় যেতেই পারে, কারণ আর দিনকে দিন হাই হচ্ছে, কম্পিটিশন বাড়ছে। তাহলে এখন যদি 130 বা 135 ভেবে আমাকে চলতে হয়, কোন কোন সাবজেক্ট গুলো নিয়ে আমি পড়বো, এগোবো, আর কোন কোনগুলো অতগুলো গুরুত্ব দেবো না, কারণ সে স্কোরিং নয়, বা হচ্ছে সে স্কোর নাও দিতে পারে, এরকম কি? না, এটা তো আছেই একদমই। আমি এটা বলিও যে প্রিলিমসে 8টা সেকশন আছে তো টোটাল, এবং পিএসসির নোটিফিকেশন অনুযায়ী সবগুলো থেকে 25 নম্বর করে আসবে। যদি সেটা আসে না, কিছু কিছু ওভারল্যাপিং এরিয়াসও আছে। এবার সবার প্রথমে যদি আমি ইংলিশটা বলি, ইংলিশে যে 25 নম্বরের কোশ্চেন আসে, সমস্ত সেটে প্রথম 25টা কোশ্চেন ইংলিশে থাকে। এই যে 25টা কোশ্চেন, এই 25টা কোশ্চেনের মধ্যে কিন্তু খুব ইজিলি 20 অ্যাবভ স্কোর করা যায়, রাইট? যদি একদম প্রপারলি ওই যে কোনটা পড়বো আর কোনটা পড়বো না সেটা যদি বোঝা যায়, তাহলে কিন্তু ইংলিশে 20 উপরে কোর্স করা যায়। আমি 25 বলছি না, কারণ হতে পারে কোনো একটা ভোকাবুলারি, কোনো একটা
সিনোনিম অ্যান্টোনিম জানলাম না, করার দরকার, কারণ ঠিক আছে আমি 20 ধরছি, নিয়ে লাভ নেই। আমি 20 ধরলাম, ইংলিশে আমাকে 20 পেতে হবে। আর এরপরে যদি আমি একদম লাস্টের দিকে চলে যাই, ম্যাথ আর রিজনিং, ম্যাথ আর রিজনিং এ আমার মোটামুটি 25টা কোশ্চেন থাকবে। রিজনিং যদিও একটু কম আসে, ম্যাথ থেকে পিএসসি বেশি ম্যাথে ফোকাস করে, তো যাদের ম্যাথ রিজনিং স্ট্রং, বা স্ট্রং মানে খুব বেশি স্ট্রং না হলেও হবে, সেক্ষেত্রে আমার ওখানেও টার্গেট করতে হবে 20। তাহলে 20, 20, 40 আমাকে এই 50-এর মধ্যে টার্গেট করতে হবে। এইবার বাকি যে 150 নম্বর, সেটা আমার জেনারেল স্টাডিজ, সেখানে আমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এটা আছে। হিস্ট্রি থেকে 50টা কোশ্চেন আছে, সেই 50-এর মধ্যে আমাকে টার্গেট করতে হবে 30। আচ্ছা 50টা কি দেবে? 50, কারণ 25 মানে সিলেবাস অনুযায়ী অনুযায়ী 25, কিন্তু আমার মনে হয় 50টা মনে হয় থাকে না, 45 থাকবেই, মোটামুটি থাকবেই, ঠিক আছে। আর কিছু ক্ষেত্রে তো ওভারল্যাপিং এরিয়াজও হতে পারে, তো সেই জন্য আমি যদি 50ই ধরি, মানে নোটিফিকেশন অনুযায়ী ধরি, আমাকে টার্গেট করতে হবে 35 বা 30 থেকে 35 হিস্ট্রিতে। এবার একটু সাম আপ করে নি, তাহলে প্রথমে ইংলিশ 20, ইংলিশে 20 আমাকে তুলতেই হচ্ছে, তারপর ম্যাথ রিজনিং এ 20। আচ্ছা এবার এখানে একটা কথা বলুন, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারা যদি এটা না পারে, তাদের জন্য কি কোনো টোটকা? ঘটনাটা হচ্ছে যে মানে এখানকার ম্যাথ রিজনিং যেটা, সেটা কিন্তু মানে আর্ট সায়েন্স এটা খুব বেশি ম্যাটার করবে না, 10 স্ট্যান্ডার্ড, হ্যাঁ, যেহেতু 10 স্ট্যান্ডার্ড। এবার ডাব্লিউবিসিএস এর ম্যাথ এতটাও কোনো টাফ হয় না যে এটা করা যাচ্ছে না বা কিছু। ডাব্লিউবিসিএস এর ম্যাথ খুবই সোজা হয়, আর বর্তমানে ম্যাথ শেখানোর এত রকম পদ্ধতি আছে যে আমার মনে হয় না কারোর ডাব্লিউবিসিএস এর ম্যাথে অসুবিধা হবে। হ্যাঁ, কেউ যদি ব্যাংকিং এর ম্যাথ করতে চায় বা অন্য কিছু, সেখানে অসুবিধা হলেও হতে পারে, আমি মানছি। আর যেহেতু রিজনিংটা একটু কম থাকে, তো অনেক সময় রিজনিং এর অনেক ট্রিক বোঝা যায় না, সেটাও আমি মেনে নিচ্ছি। কিন্তু ম্যাথের ক্ষেত্রে হ্যাঁ, ডাব্লিউবিসিএস যেটা চায় সেটা হচ্ছে স্পিড, সেই স্পিডটা দরকার, এবং সেটার জন্য কি ক্যালকুলেশন, সেটার জন্য স্ট্র্যাটেজি, সেটা আমি একটু পরে হয়তো আমি বলবো। তো আমার 20 ওখানে যাবে, আমার যদি 20 আর 20, আর হিস্ট্রিতে আপনি বললেন 30 তুলতেই হবে, 30 তুলতেই হবে। আচ্ছা তাহলে 40 আর 30 70 হলো। এবার 70 মানে আমি প্রায় অনেকটাই এগিয়ে গেলাম। হ্যাঁ, এবার আমার আসছে পলিটি ইকোনমিক্স। পলিটি ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট, পলিটি আর ইকোনমিক্স এমন দুটো সাবজেক্ট যেটা সবচেয়ে বেশি স্কোরিং হয়। আচ্ছা হ্যাঁ, পলিটিতে যদি কেউ জাস্ট স্ট্রাকচার ওয়াইজ পলিটি পড়ে, সে 15তে 15 স্কোর করবে। যদি আমি 15টা কোশ্চেন ধরি আচ্ছা। আর ইকোনমিক্স 10টা, এরকম মিলিয়ে 25টা কোশ্চেন। ইকোনমিক্সের কোশ্চেন তো শুনেছি নাকি অ্যাসপিরেন্টরা বলে থাকে খুবই টাফ হয়, কারণ ইকোনমিক্সটা লোকজন, আমার পার্সোনালি মনে হয় যে স্টুডেন্টরা একটু নেগলেক্ট করে পড়ে। ইকোনমিক্স যদি বুঝে পড়া যায়, ইকোনমিক্সের মতো ইজি স্কোরিং সাবজেক্ট, কনসেপ্ট বেসড কোশ্চেন থাকে, কনসেপ্ট বেসড কোশ্চেনই থাকবে, এবং কনসেপ্ট বেসড কোশ্চেন থাকলে ভালো, রাদার দ্যান যদি ডেটা ড্রিভেন কোশ্চেন থাকে, সেটার থেকে তো বেটার যে কনসেপ্ট বেসড কোশ্চেন। আর যদি কারো কনসেপ্ট ক্লিয়ার হয় ইকোনমিক্সের, তাহলে তার পক্ষে মেন্সে স্কোর করা অনেক ইজি, কারণ মেন্সে ইকোনমিক্সের 100 নাম্বার আছে। একদম। তো সেই জন্য আমার পার্সোনালিটি, আমি এটা বলি স্টুডেন্টদের যে পলিটি ইকোনমিক্সে যে 25 নম্বর, সেই 25-এ 20+ স্কোর থাকতেই হবে। আচ্ছা, তাহলে 70 আর 20 90 হয়ে গেল। এবার আসছে জিওগ্রাফি। আমার কাছে জিওগ্রাফি বাকি আছে, আমার কাছে সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স বাকি আছে, মানে 25 আমার কাছে 50 নম্বর বাকি আছে। এই 50 নম্বরে জিওগ্রাফি থেকে ভালো স্কোর করা যেতে পারে, ঠিক আছে। আর সায়েন্স এন্ড কারেন্ট অ্যাফেয়ার্সটা লোকজন কি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু লেখা থাকে দেখেছি, হ্যাঁ, মানে কি পশ্চিমবঙ্গ জিওগ্রাফি থেকে বেশি কোশ্চেন থাকবে? পশ্চিমবঙ্গের জিওগ্রাফি থেকে কোশ্চেন থাকে, যদিও বর্তমানে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে বেশি কোশ্চেন করছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কোশ্চেন আলটিমেটলি গিয়ে তো লিমিটেড হয়ে যাবে, কারণ একটাই স্টেটের, এবার স্ট্যাটিক কোশ্চেন গুলো লিমিটেড হয়ে যাচ্ছে। তো ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কোশ্চেন করা হচ্ছে, নতুন নতুন যে রিপোর্টস গুলো আছে সেখান থেকে কোশ্চেন করা হচ্ছে, কোথাও গিয়ে এনভায়রনমেন্ট একটু পার্ট ঢুকে দেওয়া হচ্ছে। কিন্তু আলটিমেটলি আমার পার্সোনালি মনে হয় যে জিওগ্রাফিটা তাও স্কোরিং, কারণ জিওগ্রাফিতে লোকজন স্ট্রাকচার পড়ে, এবং জিওগ্রাফি আমরা যেহেতু ক্লাস যদি পড়ি, আমাদের একটা বেসিক আইডিয়া ক্লিয়ারই থাকে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা লোকজন পড়ে না, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা একটু পড়তে হয়। এরপর যে দুটো সাবজেক্ট বাকি থাকলো, তো আমি জিওগ্রাফি যদি ধরে নিচ্ছি 15, হ্যাঁ বেশি ধরলাম না, আমি 15 ধরলাম, 105 হলো। এইবার আমার কাছে এখনো 50 নম্বর বাকি আছে, সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স 25, 50। ওইখানে আমি যদি ধরুন, এইখানে আমি নিজের মতো করে, কারণ এই যে দুটো এরিয়া কিন্তু মানে লোকজন একটু নেগলেক্ট করে। কারেন্ট অ্যাফেয়ার্স বলছি না, সায়েন্সটাকে কেন নেগলেক্ট করে, কারণ পিএসসির সায়েন্স, ডাব্লিউবিসিএস এর সায়েন্স রুডিমেন্টারি, এবং মানে একদম ওরা ফান্ডামেন্টালস থেকে কোশ্চেন করে, এবং যেহেতু ফান্ডামেন্টালস থেকে কোশ্চেন করে, সেই কারণে আমাকে একটু ইনডেপথে পড়তে হয়, একদমই তাই। তো অনেকে সেটা পড়তে চায় না, সেই কারণে সায়েন্স পেপারটাতে অনেকের মার্কস কম আসে।
কিন্তু যদি আমি একটু ক্লাস 10 লেভেলের যে বইগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বই বা অন্য কোনো যে কোনো এনসিইআরটি যদি আমি ফলো করি, তাহলে একবার যদি আমার বেস ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আমি অনেকগুলো অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, যেমন আমাদের প্রিলিমসে সায়েন্স সেকশনটা বেস্ট অফিস ছিল এবং বেস্ট অফিস ছিল, সেখানেও কিছু অ্যান্সার আমি করতে পেরেছিলাম হয়তো ফাউন্ডেশনটা ঠিক ছিল বলেই, আচ্ছা, রাইট? তো সায়েন্সের এমনিতেও সায়েন্স ব্যাকগ্রাউন্ড আপনার? হ্যাঁ, আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড এখানে খুব বেশি ম্যাটার করবে না, কারণ এরকম প্রচুর স্টুডেন্টের সাকসেস হয় যারা হয়তো হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডেরই। ঠিক আছে, তো এখানে সায়েন্স বা আর্টস খুব বেশি ম্যাটার করে না, কিন্তু হ্যাঁ মানে হয়তো বোঝার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ দেয়, একটা সামান্য একটা এজ দেয়, আর কিছু না। আচ্ছা, আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে যেটা আমার পার্সোনালি মনে হয় যে স্টুডেন্টরা প্রথম দিন থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এত বেশি ওরিড হয়ে থাকে যে বাকি যে 175 নাম্বার সেটাকে ওরা ভুলে যায়। কারেন্ট অ্যাফেয়ার্সে 25 নম্বর আসবে, ঠিক আছে, আমি যদি একটা কারেন্ট অ্যাফেয়ার্স না পারি, আমার হাতে 175 নম্বর আছে, তো হ্যাঁ, হ্যাঁ, আমাকে সেটা ফোকাস করতে হবে। এবার কারেন্ট অ্যাফেয়ার্সে যে 25 নম্বর, সেটার জন্য আমার পার্সোনালি মনে হয় যে যদি কোনো মান্থলি ম্যাগাজিন ফলো করা যায়, ঠিক আছে, ডেইলি না করলেও হবে, মান্থলি ম্যাগাজিন ফলো করো, কারণ ওয়েস্ট বেঙ্গল WBCS এর কারেন্ট অ্যাফেয়ার্স খুব র্যান্ডম আসে না। আচ্ছা, এসএসসি বা অন্য জায়গায় যেরকম খুব র্যান্ডম কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করতে পারে, এখানে খুব বেশি র্যান্ডম জিজ্ঞেস করে না, খুব স্পেসিফিক কিছু টপিক আছে ওখান থেকেই করে। অ্যাপয়েন্টমেন্টস হতে পারে, বুকস অ্যান্ড অথার্স হতে পারে, অ্যাওয়ার্ডস হতে পারে, স্পোর্টস নিউজ হতে পারে, যেমন স্পোর্টস নিউজ থেকে থাকেই, যদি ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক কোনো নিউজ থাকে সেটা থাকে, স্কিম থাকে, তো এই ধরনের কিছু। তো আমি যদি ওই হেডিং গুলো করে মান্থলি একটা ফলো আপ করি, আমার মনে হয় সেটা মোর দ্যান সাফিসিয়েন্ট। আচ্ছা, বেশ দীর্ঘ আলোচনাই হলো মানে হ্যাঁ। স্ট্র্যাটেজি নিয়ে। যাক, আমাদের আশা করি স্টুডেন্টরা এগুলো, তোমরা একটু পজ করে ব্যাপারটা শোনো, কারণ এইগুলোই মানে যারা ধরো মাঠে নেমে খেলছে বা হচ্ছে প্রতিদিনকে স্টুডেন্টকে যারা গাইড করছে, তাদের এক্সপিরিয়েন্স সো কল্ড দাদাদিদের থেকে একটু আলাদা হবে। আচ্ছা, এক্ষেত্রে নট এভরিথিং ইজ ফাউন্ড ইন গুগল, না? হ্যাঁ, এটাই। আচ্ছা, আর একটা ব্যাপার হলো, না আমাদের অসুবিধা হচ্ছে বেশ কিছু বাচ্চা এতটাই অমনোযোগী, মানে তারা ভাবে জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বা বিষয়, কিন্তু মোটেই তো ব্যাপারটা তা নয়। না, একদম। প্রথমে তারা একটা স্বপ্ন নিয়ে আসে যে আমার নামের পাশে WBCSEXE ডট এইটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, কিন্তু সেটাকে মানে অ্যাচিভ করতে গেলে যে হার্ডওয়ার্কটা বা পার্সিভারেন্সটা, সেটা অনেকে দিতে রাজি থাকে না। আচ্ছা, এবার খুব আমার মানে শুরুর দিন থেকেই, মানে জবের থেকে আপনার সঙ্গে পডকাস্ট করবো বলে ভেবে রেখেছি, তবের থেকে আমি একটা প্রশ্ন নিয়ে ভীষণ রকম ভাবে ওয়ারিড, এবং আমি ভেবেছি আপনাকে করব, সেটা আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন বা অ্যাজ আ মেন্টার আপনি কিভাবে বিষয়টা বলবেন। সেটা হচ্ছে, আমরা এখন খুবই টু বি ভেরি প্র্যাকটিক্যাল কি যে প্রতি বছর আমাদের এক্সাম হচ্ছে না, হ্যাঁ, বা যখন প্রিলি থেকে ইন্টারভিউ বা তার রেজাল্ট আস্তে আস্তে বেশ কিছু বছর লেগে যাচ্ছে। ঠিক। তো সেখানে দাঁড়িয়ে আমি কিভাবে ফোকাসটা ধরে রাখবো? বিশেষ করে আমি যদি ধরুন অন্য কোনো পরীক্ষা টার্গেট করছি না, আমার ব্যাংক টার্গেট না, আমার SSC টার্গেট না, পুলিশ না, আমি কোনো প্রাইভেট সেক্টরে যাব না, আমাকে BCS হতেই হবে, এই স্বপ্ন নিয়ে বড় হয়েছি, কিন্তু দেখছি সরকারের তরফ থেকে সবসময় সেই সাপোর্টটা পাচ্ছি না। তো এক্ষেত্রে আমি আমার ওই নার্ভটা ধরে রাখবো কি করে, বা হচ্ছে এই যে গোলটা নিয়ে আমি নেমেছি, কিভাবে লড়াই করবো? কারণ আপনি যে বিষয়গুলো আগে বললেন ওগুলো একটা পার্ট, কিন্তু এটা তো গেম অফ সাইকোলজি, আবারও বলছি, এবং এখানে ভীষণ রকম ভাবে একটা মনস্তাত্ত্বিক নিজের মধ্যেও চলতে থাকে, পারিপার্শ্বিক প্রেশার থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওটা নিজেকে মানে ধরে রাখবো কি করে, বা আপনিও বা কিভাবে রেখেছেন? কারণ আপনি জবের থেকে ভেবেছেন সেদিনই তো বা সেই বছরই তো পেয়ে যাননি, না, আপনাকে একটা দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে আসতে হয়েছে। যেমন আপনি শুরুতেই বললেন 2020-তে আপনি ডোনাসের সঙ্গে যুক্ত হয়েছেন, কিন্তু আপনার সাকসেস আসছে 2026-এর দাঁড়িয়ে, কি 2025-এই করে নিলাম, তাহলে এই 5 বছরের লং জার্নি, এরকম অনেকেই জার্নিটা ঠিক আছে, হ্যাঁ, একদম। তো এইটা এই সমস্ত কিছু নেগেটিভিটির মধ্যে ধরে রাখবো কি করে? এই যে মানে টনিকটা কি, সেটা যদি একটু বলেন। টনিকটা গিয়ে কোথাও গিয়ে আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে যে ওই যে আপনি শুরুতেই বললেন নামের পাশে ওই ট্যাগটা দেখা, হ্যাঁ, এবং যে স্টেটে আমি আছি সেই স্টেটের কম্পিটিটিভ এক্সামের মধ্যে সর্বোচ্চ চাকরিটা আমার হবে, আমার ওই আমি একটা কোথাও গিয়ে একটা মিনিংফুল কোনো কাজ করতে পারবো, হ্যাঁ, সেইটা যদি আমি ভাবি, আমি যদি শুরুতেই ভেবে নিই যে কি হবে আলটিমেটলি গিয়ে, তো সেই কোথাও না কোথাও গিয়ে হয়তো পলিটিক্যাল মাস্টার্স এর অ্যান্সার করা বা কোথাও না কোথাও গিয়ে একটা বেপথে হয়ে যাওয়া, সেটা নয়। কোথাও না কোথাও গিয়ে আমার পার্সোনালিটি আমি বিলিভ করি এখনো যে ইন্ডিয়াতে সিভিল সার্ভিস ইজ স্টিল, বাট এখনো অবধি এটা স্টিল ফ্রেম,
ব্যুরোক্রেসি এখনো স্টিল ফ্রেম, একটাই কারণে, না হলে হয়তো ইন্ডিয়া কোথাও গিয়ে চলতোই না। তো আমি যদি সেটাই প্রথম দিন থেকে নিজেকে এটাই ভাবি যে হ্যাঁ আমি অ্যাডমিনিস্ট্রেটর হব, আমি ওই পোস্টে যাব এবং আমার কিছু ডিসিশন কোথাও না কোথাও গিয়ে ইম্প্যাক্ট করতে পারে, যেই ব্লকে আমি যাব বা যেই জেলায় আমি যাব সেখানে ইম্প্যাক্ট করতে পারে, এবং তারা ইম্প্যাক্ট মানে তাদের উপর ইম্প্যাক্ট আসবে আমার ডিসিশনের উপরে বেস করে, এইটা যদি আমার মানসিকতা থাকে তাহলে কোথাও গিয়ে হয়তো আমি হতাশ হব না। হ্যাঁ, তার মানে কি এটা এটা যে মানে ডিপ্রেশন আসে না বা ফার্স্ট্রেশন আসে না, নিশ্চয়ই আসে। 2021-এ আমি মেন্স দিয়েছি, সেটা হয়নি। 2022-এ আমার প্রিলিমস হয়নি। 2022-এর প্রিলিমস হয় মানে কারণ আপনি যে একটু আগে বললেন কাট অফটা 130, আই গট 129, এবং লিটারালি সেই সময় আমার নিজেকে প্রচন্ড রকমভাবে শ্যাটার্ড মনে হয়েছিল। তার কারণ হচ্ছে যে আই হ্যাভ টু স্টার্ট এগেইন ফ্রম একদম সাপলুডার খেলা, একদম তোকে তো আবার শুরু করতে হবে একদম থেকে। আমি আবার জিরো থেকে স্টার্ট করতে হবে, এবং রেজাল্ট বেরোনোর 3-4 মাসের মধ্যে প্রিলিমসটা ছিল। 2022-এ যখন রেজাল্টটা বেরোলো 2023-এ গিয়ে, হ্যাঁ, তো ওই যে ডিলেটা, সেই ডিলেটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি একটাই কারণে যে আমার কোথাও না কোথাও গিয়ে এই মানসিকতা ছিল যে না, আমাকে নামের পাশে ওই ট্যাগটা আমার চাই, WBCS এক্সিকিউটিভই চাই। তো ওই ট্যাগটা আমার, যদি এবছর এক্সিকিউটিভ না হতো হয়তো আবার 24-এর এক্সামটা আমি ট্রাই করতাম, ঠিক আছে। তো আমার ওই ট্যাগটা চাই। তো ওই চাওয়াটা যদি হয়, এটা খুব নিজের ইন্টারনাল একটা ওয়ান্ট বলতে পারেন আপনি, যে অন্য কোনো লাক্সারি আমার দরকার নেই, আমার ওই পোস্টটা দরকার, কারণ আই ওয়ান্ট টু মেক আ ডিফারেন্স। এবং সেটা আমি বলার জন্য বলছি না, আই রিয়েলি ওয়ান্ট টু মেক আ ডিফারেন্স, এবং সেটা আমি করতে পারবো যদি আমি এই পোস্টটায় যাই। তো যখন আমি ওটা করতে পারবো এই পোস্টটায় গেলে, এবং যেটা আমি নিজের কাজ করেই করতে পারবো, সেটা আমাকে অলওয়েজ মোটিভেট করে শুরু থেকে। এবং আমি এটা ক্লাসেও বলি যে ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর WBCS, থিঙ্ক লাইক অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, ডু নট থিঙ্ক লাইক আ নর্মাল পার্সন। রাস্তায় একটা নোংরা পড়ে আছে দেখে যদি নর্মাল পার্সনরা কি বলবে, যে অলরেডি কাজ করছে না। যদি কেউ অ্যাডমিনিস্ট্রেটর হয়, সে ভাববে এটাকে আমি রিফিল বা এটাকে আমি ল্যান্ডফিল কোথায় করতে পারবো, কোন জায়গা আছে আমার শহরেই, কোন জায়গা আছে যেখানে এটাকে ডাম্প করা যেতে পারে এবং সেটাকে রিউজ করা যেতে পারে। আমি যদি এভাবে ভাবি, আমি যদি প্রবলেমগুলোকে নিজের মধ্যে নিয়ে ভাবি, তাহলে আমার মনে হয় ওই মোটিভেশনটা থাকে। এটা আমার পার্সোনাল বিলিফ একদম, ঠিক আছে। আমি এভাবে ভাবতাম, এবং আমি ক্লাসেও প্রচুর ইন্টারাকশন করেছি স্টুডেন্টদের সাথে, যে তাদের এলাকার সমস্যা কি, তারা কিভাবে ভাবছে, হ্যাঁ, কারণ সেই ভাবনাটা নিয়ে পরবর্তীকালে আমি নিজে কাজ করতে পারবো। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে হতাশ হয়ে যাওয়া, ফার্স্ট্রেশন, ডিপ্রেশন হ্যাঁ, ফার্স্ট্রেশন চলে আসলে, যেটা আমার পার্সোনালি 2022-এর রেজাল্টের পর আমার নিজেরও এসেছিল, অ্যাটলিস্ট ফর আ উইক অর সো, বা হয়তো আরো একটু বেশিও। সেক্ষেত্রে আমার নিজের মনে হয়েছিল যে এর থেকে খারাপ তো আর কিছু হবে না, এবার যদি হয় ভালোই হবে, ঠিক আছে। 2021-এ যখন বাবা মারা যান, হ্যাঁ, তখন আমার পার্সোনালি মনে হয়েছিল যে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না, ঠিক আছে। উনি চলেই গেলেন, তারপর তাহলে নিজের লাইফটাকে আবার গোছাতে হবে। আপনারা সেই সময় প্রচন্ডভাবে আমার সাথে ছিলেন, এবং তার কিছুদিনের মধ্যে প্রিলিমস ছিল। প্রিলিমসটা আমি ক্লিয়ার করেছিলাম, মেন্সটা ক্লিয়ার হয়নি, ঠিক আছে। তো সেই অভিজ্ঞতাটা আমাকে একটা শিক্ষা দিয়েছিল যে কখনোই লাইফে খুব বেশি ভেঙে পড়তে নেই, কারণ আমার থেকেও হয়তো অনেক বেশি স্ট্রাগল অন্য কেউ করছে। হয়তো আমাকে নিজেকে ওই জায়গায় নিজেকে একটু প্রিভিলেজ ভাবতে হবে। যদি আমার মাথার উপরে একটা ছাদ আছে, আমার আমি প্রতিদিনের খাবার পেয়ে যাচ্ছি, আমি ঠিকঠাক ভাবে, আমি যেটুকু ভাবে চাইছি সেটুকু ভাবে লাইফ লিড করছি, তাহলে আমার মনে করতে হবে যে আমি প্রিভিলেজড। আমার গোল আছে, সেই গোলটাকে আমি অ্যাচিভ করতে যেতে হবে। আর 2022-এর পরীক্ষার পর আমার 1 মাস একটু নিজেকে সামলাতে সময় লেগেছিল, কিন্তু তারপর ওই যে 2023-এর প্রিলিমসটা ডিসেম্বর মাসে, 16ই ডিসেম্বর পরীক্ষাটা হলো। তো ওই নভেম্বর ডিসেম্বর আমি আবার নিজেকে, আমার সমস্ত যেটা সাহস বা যেটা লক্ষ্য, সেটাকে গ্যাদার করে আমি প্রিলিমসটা দিলাম। মানে এইখান থেকে কিন্তু একটা খুব দামি কথা আপনি বললেন যে আমার দুবেলা ভরপেট খাবার আমি পাচ্ছি, মাথার উপর ছাদ আছে, মানে আমি প্রিভিলেজ একদমই, এবং তার মানে আমার হারানোর কিছু নেই। ঠিক। সো লেটস হ্যাভ দ্য ফাইট। এক্স্যাক্টলি, এটা সত্যি একটা, মানে আমার মনে হয় আজকের আমার এই কারণেই এই পডকাস্টটা করা, যে একজন মানে মেন্টার পাশাপাশি সে একজন অ্যাসপিরেন্ট, সে কিভাবে বিষয়টা দেখছে, এই জন্য আপনাকে আমি প্রশ্নটা করলাম। তো আমার এই মানে স্পিড বা হচ্ছে অ্যাকিউরেসি লেভেলটা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেসক্রিপটিভের ক্ষেত্রে হাতের লেখা, হ্যান্ড রাইটিং, কারণ ওখানে বলেই দেওয়া আছে আনটেডিনেস এর জন্য তোমার মার্কস কাটা যেতে পারে, হ্যাঁ, ইলিজিবল হ্যান্ড রাইটিং, হ্যাঁ, একদম আসবে না একদম। তো এই জায়গাটাকে 4000 খাতা দেখতে হচ্ছে, অবশ্যই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করতে পারি এই জায়গাটা? আচ্ছা, যদি আমি হ্যান্ড রাইটিং এর কথা বলি, আমি এটা একদম নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার, সেটা হচ্ছে ক্লাস 9 অবধি সামহাউ
আমার হ্যান্ড রাইটিংটা বেশ আর কি খারাপ ছিল। হুম। হ্যাঁ, একদম যে অপাঠ্য ছিল সেটা নয়, কিন্তু খারাপ ছিল। আমি ক্লাস 10-এ উঠে, যে বছর মাধ্যমিক 2006 আমার মাধ্যমিক, তো ক্লাস 10-এ উঠে 2005-এ যখন 10-এ উঠলাম, তখন আমার পার্সোনালি মনে হয়েছিল যে না, আই হ্যাভ টু মেক এই ইট যে বেটার। 2006 মাধ্যমিক বললেন, এইটা ধরুন অনেকে ক্যালকুলেট করে মেয়ের বাবা মারা আপনাকে পাঠাতে পারে যে ছেলের বয়স এরকম, সরকারি চাকরি পাঠাতে। যাই হোক। না, পাঠিয়ে না লাভ নেই খুব একটা। কারণ ওই দিকটা লক করা, হ্যাঁ, ওটা লক আপাতত লক আছে, সেটাই। তো এবার ঘটনাটা হচ্ছে যে মানে ওই ব্যবস্থাটা আপনি আগেই করে রেখেছেন। হ্যাঁ, আচ্ছা, এটা কি আপনাকে বুস্ট করেছে আপনার প্রিপারেশনে? না, অনেকে বলে যে, আমরা বলে থাকি যে এই সমস্ত দিকগুলোতে মন দিও না, মানে আপনার কি এটাকে বুস্ট করেছে? আমার ক্ষেত্রে আমার বন্ধু বান্ধব এবং অবশ্যই যে আমার ইনার সার্কেল, হুম। সেটা আমার ক্ষেত্রে বিশাল একটা ইন্সপিরেশনের কাজ করেছে। কারণ তারা সবাই আমার ফ্রেন্ড সার্কেল এবং বাকি আহ, সবার ক্ষেত্রেই বলছি, সবার কথাই বলছি, আমি সেটাকে কপি করতে চেষ্টা করি আচ্ছা। একদম। আমি খুব নির্লজ্জভাবে ওকে বলেছিলাম যে আমি তোর হ্যান্ডরাইটিংটা কপি করব, মানে যেই স্টাইলে ও এ লিখছে বা বি লিখছে বা এফ লিখছে, আমি কমপ্লিটলি নিজের স্টাইলটা চেঞ্জ করেছিলাম টেনে উঠে। এবং আমার এখনো অব্দি ওই স্টাইলটাই ফলো করি। আমি ইভেন ও একটা পার্টিকুলার পেন দিয়ে লিখতে বলে আমি ওই পার্টিকুলার পেন দিয়ে লেখা শুরু করেছিলাম। আচ্ছা। হ্যাঁ, হুম। কারণ আমার মনে হয়েছিল ওটাতে লিখলে হয়তো আমার লেখাটা খুব ক্যালিগ্রাফি হবে বা সুন্দর হবে, অল দ্যাট সিন। আমার এখন গিয়ে যেটা হ্যান্ডরাইটিং আমার এই মুহূর্তে, ঠিক আছে, আমি যেটা বলবো খুব হয়তো ভালো নয়, কিন্তু লেজিবল, পাঠ্য, এবং কারো কোনো অসুবিধা হবে না, ওটাই চায়। পিএসসি ওটাই চায়। হুম। তো সেই জায়গায় যদি কারো হ্যান্ডরাইটিং খারাপ হয়, যদি কারো মনে হয় যে আমার হ্যান্ডরাইটিংটা দুর্বোধ্য, তাহলে তার নিশ্চয়ই কোনো একটা বন্ধু বান্ধব আছে বা কেউ আছে যে হয়তো ভালো লেখে, তারটাই যদি এই বা মুহূর্তে এখন ইউটিউবেও প্রচুর টিউটোরিয়াল, টিউটোরিয়াল থাকে, যে অক্ষরগুলো ঠিক হলেই তোমার হ্যান্ডরাইটিং ঠিক হয়ে যায়। হ্যাঁ, একদম ঠিকই তাই। গোটা গোটা করে লেখ। একদম ঠিক আছে, গোটা গোটা করে লিখো, খুব বেশি বড় বড় নয়, যাতে মনে হয় না বাচ্চা লিখেছে, সেই রকম ভাবে লিখলেই হবে। এটা 1 নম্বর জিনিস। আর 2 নম্বর জিনিস, এটা আপনি বললেন যে স্পিড বা অ্যাকুরেসি, আমি যদি এটা অঙ্কের এক্সাম্পলটা দিয়ে বোঝাই, হ্যাঁ। যে পেপার 6-এর জন্য আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম, কারণ পেপার 6-এর স্কোরটা কিন্তু মেক অর ব্রেক করে দেবে। পেপার 6-এ যেটা অঙ্ক আছে মেন্সে, এবার যেহেতু পিএসসি লাস্ট 2 বছর ধরে অঙ্কটাকে বেশি ফোকাস করছে, রিজনিং এ তো টাইম কম লাগে, অঙ্কে তো টাইম বেশি লাগে। তো আমি এবার নিজেকে প্রিপেয়ার এইভাবে করেছিলাম যে আমি 20 মিনিটে 20টা অঙ্ক করবো। আমি অঙ্কের ফুল মক হয়তো দিইনি, ঠিক আছে, বাকি সাবজেক্টগুলো দিয়েছিলাম, কিন্তু অঙ্কের ফুল মক আমি দিইনি। আমি নিজেকে বলেছিলাম 20 মিনিটে 20টা অঙ্ক হচ্ছে কিনা দেখবো, 30 মিনিটে 30টা অঙ্ক হচ্ছে কিনা দেখবো। আমার টার্গেটই ছিল যে 3 ঘন্টা 180 মিনিট আমি 180টা অঙ্ক করে আসবো। আমি এই যে প্রতিদিন 20 মিনিট করে ছোট ছোট করে আমি যখন পড়তাম মেন্সের জন্য, 20 মিনিট করে আমি অঙ্ক করতাম, ঠিক আছে, লাইব্রেরিতে বসে। হ্যাঁ, 20 মিনিটই অঙ্ক করছি, আমি টাইম স্টপওয়াচ দেওয়া 20 মিনিট, আমি 20 মিনিটে দেখবো 20টা অঙ্ক হচ্ছে কি। এবং এই অভ্যাসটা আমার ওখানে গিয়ে প্রচন্ড ভাবে হেল্প করেছে আমাকে। আচ্ছা। পেপার 6-এ আমি ভাবিনি 3 ঘন্টা, আমি 15 মিনিট 15 মিনিট বা 20 মিনিট 20 মিনিট ভেঙে নিয়েছি। এবং আমি প্রতি 15 মিনিটে চেক করছিলাম। যেদিন আমাদের পেপার 6-এর পরীক্ষা ছিল 17ই আগস্ট 2024-এ, 17ই আগস্ট নেই, সরি 18ই আগস্ট 2024-এ, আমি প্রতি 15 মিনিটে চেক করছিলাম আমি কত নম্বর কোশ্চেনে আছি। আমি দেখলাম প্রথম 15 মিনিট আমি 16 নম্বর কোশ্চেনে আছি, 30 মিনিটস আমি 31 বা 32 নম্বর কোশ্চেনে আছি, এবং প্রতিটা কোশ্চেন হয়ে যাচ্ছে। এরকম করতে করতে আমি দেখলাম যখন 3 ঘন্টা হলো, ঠিক আছে, আমি 182টা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারলাম আচ্ছা। আউট অফ 200। Very- এবং আমি পুরো কোশ্চেনটা পড়তে পারলাম। যেটা হবে না 1 সেকেন্ডে বুঝে 2 সেকেন্ডে বুঝে যাচ্ছি, হবে না, ছেড়ে দাও, বাকি কোশ্চেনে যাও। সব কোশ্চেনে তো ইকুয়াল মার্কস, তো আলাদা করে এটা এটা করলে বেশি মার্কস দেবে এরকম তো নেই। না। তাহলে যেটা হচ্ছে না 5 সেকেন্ড 6 সেকেন্ডে মাথায় আসছে না, ছেড়ে দাও, পরে ফেরত আসো যদি সময় থাকে। 182টা অ্যাটেম্প করেছিলাম, এবং ওই দিনই আমার মনে হয়েছিল যে এই বছর ভালো কিছু হবে, কারণ 4টে ভুল হয়েছে আমার খালি, এবং 4টে খুব সিলি মিস্টেক, ওটা ভুল হওয়া দরকার ছিল না। ঠিক আছে, তো এই জিনিসটা, ওই অ্যাকুরেসিটা এই লেভেলে হওয়া উচিত। বাকি সাবজেক্টগুলোতে এই স্পিড দরকার হয় না, বাকি সাবজেক্টগুলোতে প্রচুর টাইম থাকে, 200টা কোশ্চেন 3 ঘন্টা এনাফ টাইম, অবজেক্টিভই তো। কিন্তু অঙ্কের ক্ষেত্রে আপনার মনে হয় যে মাথাটা খাটাতে হচ্ছে। একদম, তো সেইখানে ওই 15 মিনিট বা 20 মিনিটস করে যদি স্লট করে নেওয়া যায়, তাহলে মানে ছোট ছোট করে ভাগ করে করে আমি এগোবো। একদম আচ্ছা। এমএস ধোনি স্টাইল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আর স্পেসিফিক্যালি আমরা দুটো প্রশ্ন আপনাকে করব। সেটা হচ্ছে যে বইপত্রের তো একটা বড় ভূমিকা আছে, বিশাল। বইপত্র বা নোটস, বিশাল কারণ আমি পড়বোটা কি। বিশাল। আচ্ছা। কারণ শুরুতে আপনি একটা কথা বলেছেন যে কিছু জিনিস পড়বো, কিছু জিনিস পড়বো, ঠিক। তো এক্ষেত্রে একটি স্টুডেন্ট শুরুর থেকেই ড্রোনাজের স্টাডি ম্যাটেরিয়াল সহ আর কি কি মানে তার কাছে
মেটেরিয়াল থাকতে পারে বা রাখা উচিত, যাতে করে সে এই বৈতরণী পার করতে পারবে? আমি এই মানে আমাদের ইনস্টিটিউট বলে বলছি না, আমাদের স্টাডি মেটেরিয়ালটা ধরুন যে আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্ট না, হ্যাঁ আমি বুঝলাম, সে তো চাইলে ধরুন আমার স্টাডি মেটেরিয়াল নিতে পারে। হ্যাঁ একদম কিন্তু নিতেই পারে। এবার ধরুন যে আমার স্টুডেন্ট, কারণ আমরা তো মানে গোটা পশ্চিমবঙ্গের স্টুডেন্টের জন্য একদম, বলছি, একদম। যে তাহলে কোন একজন যে কোনো স্টুডেন্ট যদি সে চায়, কোন কোন বইগুলো ইন জেনারেল সে ফলো করতে পারে? ইন জেনারেল আমার পার্সোনালি মনে হয় যে যদি এনসিইআরটি ফলো করা যায়, আচ্ছা, এনসিইআরটি। এনসিইআরটি এবার লোকজন বলে এনসিইআরটি কোন ক্লাসের থেকে কোন ক্লাস করবো? কোন ক্লাস থেকে কোন ক্লাস, যদি মানে জেনারেলি 6 to 12 হয়, কিন্তু যদি সে এনসিইআরটির পলিটিটা পড়ে, ঠিক আছে, তাহলে তার ভাষা বুঝতে সমস্যা হবে না, কারণ সেখানে খুব ইজি লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তো এনসিইআরটিটা পড়া খুব দরকার ফাউন্ডেশনটা ক্লিয়ার করার জন্য। আর বাকি তার সাথে সাথে নিউজ পেপার এবং নোট যদি হয়, যে কোনো ইনস্টিটিউটের কথাই যদি বলি, আমি আমার ইনস্টিটিউটে যেহেতু আমি এত বছর ধরে যুক্ত, এই পার্টিকুলার এই এক্সামের সাথেই যুক্ত, আমাদের এখানে যেহেতু একটা রেজিমেন্টেড একটা রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে, সেই ক্লাস যদি কেউ ফলো করে, ঠিক আছে, সে আপনি যে কোনো ইনস্টিটিউটে থাকতে পারেন, অসুবিধা নেই সেটা, কিন্তু যদি আপনি একটা অর্গানাইজ স্ট্রাকচারে থাকেন, তাহলে সেটা সাফল্য আসতে বাধ্য। একদম না, আচ্ছা, এক্ষেত্রে এনসিইআরটি দিয়ে শুরু করার পাশাপাশি আমি কি আর যে কোনো মার্কেটে যেগুলো ধরুন নাম করা বই আছে, ধরুন আমি নিতেই পারি, যেমন ধরুন আমার পলিটির ক্ষেত্রে লক্ষ্মীকান্ত, বা হচ্ছে ধরুন রাজীব আহির হিস্ট্রির ক্ষেত্রে, হ্যাঁ স্পেকট্রামের এই বইগুলো কি আমি, যেগুলো সবাই বলে থাকে, এইগুলো কি আমি দেখতে পারি? যে ইংলিশের ক্ষেত্রে পিকেজে সরকার, হ্যাঁ পিকেজে সরকার তো খুবই ভালো একটা বই, এবং বেসিক খুব সুন্দর করে ওখানে বেসিক ক্লিয়ার হবে। হ্যাঁ, লক্ষ্মীকান্ত বা রাজীব আহির স্পেকট্রাম মডার্নের জন্য ভালো, ঠিক আছে। এবার ঘটনাটা হচ্ছে যে স্পেকট্রাম পড়া যেতেই পারে, কিন্তু স্পেকট্রাম পড়ার আগে যদি আমি এনসিইআরটি একবার পড়ি, তাহলে এই জিনিসগুলো আমার স্পেকট্রাম বুঝতে আমার খুব ইজি হয়ে যাবে, আমার মনে রাখতেও সুবিধা হবে। আর হিস্ট্রির ক্ষেত্রে আমি এটা ক্লাসেও বলতাম যে যে কোনো সাবজেক্ট যদি লিখে পড়া যায়, ঠিক আছে, লিখে পড়া যায় মানে নিজে নোট বানিয়ে পড়া যায় রাদার দ্যান পিডিএফ। হ্যাঁ, হিস্ট্রির ক্ষেত্রে যদি আমি ম্যাপ দিয়ে পড়ি, লোকজন জিওগ্রাফি ম্যাপ দিয়ে পড়ে, হিস্ট্রিও ম্যাপ দিয়ে পড়া যায়। যেমন আমাদের এখানে হিস্ট্রিটাকে ম্যাপ বেস করে পড়ানো হয়, তো হিস্ট্রি যদি ম্যাপ দিয়ে পড়া যায়, আমি কন্টেম্পোরারি ডাইনেস্টিস গুলোকে দেখতে পাবো, আমি দেখতে পাবো ওর ডাইনেস্টিটা কোথাও বিস্তৃত ছিল। আমার যদি সেই ভিজুয়ালাইজেশনটা থাকে, একটু এফোর্ট দিতে হয়, একটু একবার পুরো জার্নিতে হয়তো একবার এফোর্টটা দিতে হবে, একবার তৈরি করতে হবে, সেই তার ফলটা কিন্তু অনেক বছর ধরে পাওয়া যাবে। আচ্ছা, প্রস্তুতিটা আমি কি অনলাইন বেসড করব না অফলাইন বেসড করব? এটা এবার ব্যাপারটা হচ্ছে যে কোভিড এর সময় যে যারা পড়াশোনা করেছে, আনফরচুনেটলি কোভিড এর সময় যারা পড়াশোনা করেছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তারা অনলাইনে খুব স্বচ্ছন্দ। ঘটনাটা হচ্ছে যে আমার পার্সোনালি মনে হয় যে অফলাইন টিচিং এর বিকল্প নেই, এটা আমার একদম নিজস্ব অভিমত। হ্যাঁ, অফলাইন টিচিং এর বিকল্প এই কারণে নেই, কারণ একজন টিচারের পক্ষে বোঝা খুব সোজা যে একজন স্টুডেন্ট টপিকটা বুঝছে কি বুঝছে না ক্লাসে বসেই, কিন্তু অনলাইনে তো সেই দায়বদ্ধতাটা আমার নেই। অনলাইনে কে ওই দিকে আছে আমি দেখতেও পাচ্ছি না, সে বুঝছে কি বুঝছে না আমি দেখতেও পাচ্ছি না, আমার ওই দায়বদ্ধতাটাই নেই হয়তো কোথাও গিয়ে। অফলাইনে আমার দায়বদ্ধতা আছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার পার্সোনালি মনে হয় অফলাইন কোচিং অনেক বেটার অনলাইন কোচিং এর থেকে। এই যে কোভিড এর সময় ওটা প্রয়োজন হয়েছিল, বর্তমানে আবার যে একটা অফলাইনের প্রতি লোকজন ঝুঁকছে, সেটা খুব ভালো দিক, কারণ তাহলে ডাউট ইমিডিয়েটলি ক্লিয়ার হবে, এবং ক্লাসরুম কোচিং এর বিকল্প হয় না, অনেক ডিসকাশন হতে পারে, অনেক বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকতে পারে, এবং তাদের পার্সপেক্টিভ আলাদা হতে পারে, সেখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা আনপ্যারালাল, সেটা অনলাইনে পাওয়া সম্ভব না। এটা এগেইন আমার ব্যক্তিগত অভিমত। যাই হোক, অনেকটাই আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল সৈকত স্যার, এবং আশা করি স্টুডেন্ট বা যারা আমাদের দর্শক আছে আমাদের এই পডকাস্ট দেখবে বা আমাদের চ্যানেল ভিজিট করে, সেই জিনিসগুলো আশা করি তারা যদি অ্যানালিসিস করে এবং এটাকে একটু বিশেষ গুরুত্ব দেয় এই পডকাস্টটা, তাহলে আমার মনে হয় তাদের অনেকটাই ক্ষেত্রেই অন্তত WBCS জার্নিটা তাদের জন্য সহজ হয়ে যাবে। এর পাশাপাশি আপনি তো আছেনই। আচ্ছা, একদম লাস্ট কোয়েশ্চেন যেটা দিয়ে আমরা আজকে আমাদের পডকাস্ট শেষ করব। দুটো থিওরি আমি লক্ষ্য করেছি, একটা হচ্ছে যে বাড়িতে বসেও প্রস্তুতি নেওয়া যায়, আর একটা হচ্ছে কোচিং সেন্টারে বা হচ্ছে আমাদের মতো যেগুলো এডুকেশনাল ইনস্টিটিউট, যেগুলো একটু রেজিমেন্টেড ওয়েতে আমরা পড়াই, আমাদের মতো এরকম কোনো ফরম্যাটে এসে পড়াশোনা করা যায়। তো আপনি এক্ষেত্রে কোন মতটাকে প্রাধান্য দেবেন? আচ্ছা, এবার দু ধরনের লোকদের জন্য আমার পার্সোনালি মনে হয়। আচ্ছা, যারা নিজেরা খুব স্টুডিয়াস, যাদের নিজেদের ওই ম্যাচুরিটি লেভেলটা আছে যে আমাকে কি আমার লক্ষ্য কি, আমি কি পেতে চাইছি,
যদি এইটা আমি নিজের কাছে শিওর থাকি, তাহলে হয়তো সে বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারে। কিন্তু সমস্যাটা কোথায় হয়, সেখানে হয়তো সে নিজেকে জাজ করার স্কোপটা খুব কম, কারণ তার সেই সময় তার আশেপাশে সে হয়তো কোনো রকম চ্যালেঞ্জ পাচ্ছে না। আর বাড়িতে বসে প্রিপারেশনের ক্ষেত্রে আরেকটা জিনিসও হতে পারে যে কোথাও না কোথাও গিয়ে আমি যেহেতু একটা কমফি এনভায়রনমেন্টে আছি, আমি যেহেতু একটা খুব কমফোর্টেবল এনভায়রনমেন্টে আছি, সেইখানে গিয়ে কোথাও না কোথাও গিয়ে আমার হয়তো একটা লেথার্জি চলে আসতে পারে। আচ্ছা। হ্যাঁ, এবং কোথাও না কোথাও গিয়ে আমি কিছু জিনিসকে মানে আমি হয়তো ফলো করলাম না, আজকে 8টায় উঠলাম, কালকে 8:30টায় উঠলাম, বা পরশুদিন 10টায় উঠলাম, একটা ইনডিসিপ্লিনড অ্যাটিটিউড রাইট, চলে আসতেই পারে বাড়িতে। কারণ যেহেতু আমি একটা আমার নিজের কমফোর্ট জোনে আছি, কমফোর্ট জোনের বাইরে গিয়ে যদি আমি একটা যে কোনো কোচিং ইনস্টিটিউটে বা যেখানে একদম প্রপার ওয়েতে রুটিন মেনে ক্লাস হয়, আমি যদি তার সাথে যুক্ত থাকি, তাহলে আমাকে সেই ক্লাসটা করতে হবে। আমি সেখানে অবভিয়াসলি একটা ফিস পে করবো, তার মানে আই এম এ পেইং কাস্টমার। আমি যদি একদম ইকোনমিক্স ল্যাঙ্গুয়েজে মানে ওই ল্যাঙ্গুয়েজেই বলি, একদমই তাই। ঠিক আছে, যে কাস্টমার আর বিজনেস ল্যাঙ্গুয়েজেই বলি, তাহলে আমি একটা পেইং কাস্টমার, তাহলে আমার রাইট আছে সার্ভিস ডিমান্ড করার। তাহলে আমি গিয়ে 8টার ক্লাস মানে আমি 8টায় যাব, এবং আমাকে কোথাও না কোথাও গিয়ে ডিসিপ্লিন হতে হবে, না হলে তো আমার পয়সাটা পুরো আমি বার্ন করছি। তো সেই জায়গায় সেই জন্য যাদের মধ্যে এখনো হয়তো ওই ম্যাচুরিটি বা ওই ডিসাইডনেসটা আসেনি, তাদের জন্য কোচিং ইজ দ্য বেস্ট ওয়ে। কারণ কোচিং এ হলে সে ওই গাইডটা পাবে, এবং 1 বছর 1.5 বছর যাই হোক না কেন, তারপর ফ্যাকাল্টিরা যদি এক্সপিরিয়েন্স থাকেন, হ্যাঁ, তারা অনেকটা বেশি তাকে ওই ফাইমিলেশনের জায়গায় যেতে পারবে যে তুমি কোনটা পড়বে ঠিক, কোনটা পড়বে না, ঠিক, একদম। কখন মক দেবে কখন মক একদম। দেবে না, একদম এই বিষয়টা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তারা গাইড করতে পারেন, তারা মেন্টরশিপ করতে পারেন। বিশেষ করে মেটেরিয়াল চুজ করার ক্ষেত্রে কোন বইটা পড়বো, যে এই সহজে বিসিএস পাস করব, এটা পড়বো নাকি না একটু না, ওগুলো মানে টু বি ভেরি অনেস্ট, ওগুলো গিমিক ছাড়া কিছু নয়। হ্যাঁ, এটা আমার খুব মানে একদম আমি নিজে বিলিভ করি। ওই এক্সামের আগেই দেখবে মানে যারা দেখছো, এক্সামের আগে ম্যারাথন ক্লাসেস, হ্যাঁ, হ্যাঁ, ওয়ান শট রিভিশন, হ্যাঁ, 30 মিনিটসে শিখে নিন পুরো পলিটি, হয় না। হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, হয় না। কারণ তুমি যদি ম্যারাথন ক্লাস করো, 2 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস তুমি করলে খুব ভালো কথা, বা 4 ঘন্টার 5 ঘন্টার, এখন তো 6 ঘন্টার ম্যারাথন, 7 একদমই ঘন্টার তাই। ম্যারাথন হ্যাঁ, সারাদিন হচ্ছে। চলছে। তুমি সারাদিন করলে ম্যারাথন ক্লাস, ওটার আউটপুট খুব বেশি হলে 2 নম্বর, খুব বেশি হলে। কেন বলছি 2 নম্বর, মানে বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ। তার কারণ হচ্ছে, না তো তুমি ওই 7 ঘন্টা পুরো দেখছো, আর না তো তোমার ওই 7 ঘন্টা জিনিস মনে থাকছে। তুমি যদি কনস্ট্যান্টলি 6 মাস না পড়ো, তোমার লাস্টে 7 ঘন্টা পরে কিছু হবে না। এটা তোমার কলেজের এক্সাম না বা স্কুলের এক্সাম না যে তুমি একটা সাজেস্টিভ পড়ে গেলে চলে গেল, হবেই না, হবেই না। 2021 2022 বা 21-এর প্রিলিমসে একটা কোশ্চেন এসেছিল যে সুপারফ্লুয়াস হাইনেস কাকে বলা হয়, ঠিক আছে, সুপারফ্লুয়াস হাইনেস কাকে বলা হয়, এই কোশ্চেনটা ছিল 2022-এর প্রিলিমস খুব সম্ভবত, রাইট। এই যে কোশ্চেনটা, তুমি যদি থিওরি না পড়ো, তুমি জানবেই না এটা কোত্থেকে এসছে, তুমি জানবে, তোমার আইডিয়াও হবে না, কনসেপ্ট যদি না থাকে যে কাকে বলা যেতে পারে, কার পজিশনটা সুপারফ্লুয়াস, তোমার আইডিয়া, ম্যারাথন ক্লাস এটা সম্ভব নয়। ওই ক্র্যাক বা ওয়ান শট বা 30 মিনিট একদিনেই শিখে নিন সবকিছু, ঠিক আছে, হবে না। টু বি ভেরি অনেস্ট, ওটা হবে না। আমি প্রথমেই বললাম এটা ম্যারাথন, 100 মিটার রেস হলে হয়ে যেত, কিন্তু ম্যারাথনটা অনেক দিনকার জার্নি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শর্টকাট কোনো কিছু নেই, সাকসেসের কোনো শর্টকাট ফর্মুলা বিসিএস বা ইউপিএসসি তে হবে না ওগুলো। আচ্ছা, যাই হোক, তো আবারও বলি যে অনেকটা বিষয় উঠে আসলো। তো এখন তাহলে আপনার নেক্সট কাজ হচ্ছে নেক্সট টার্গেট এটিআই, নেক্সট স্টপ এটিআই। ঠিক আছে। তো এভাবেই কানেক্টেড থাকুন, এভাবেই আপনার যে গাইডেন্স গুলো আপনি দিচ্ছেন, সেগুলো যদি মাঝে মাঝে কোনোভাবে আমরা স্টুডেন্টকে প্রোভাইড করতে পারি, আমার মনে হয় স্টুডেন্টের জন্য সেটা অনেক ভালো হবে। আপনার হয়তো এরপরে অনেক ব্যস্ততম একটা জীবন চলে আসছে, কিন্তু তার মধ্যেও আমরা এক্সপেক্ট করব, বা আমরা এটাও হয়তো প্রমিস করছি, আমরা ট্রাই করব যে সৈকত স্যারের মতো অফিসাররা বা হচ্ছে স্টুডেন্টরা, কারণ উনি খুব ভালো স্টুডেন্ট, উনি নর্থ বেঙ্গলে র্যাঙ্ক করা স্টুডেন্ট, ডব্লিউবিসিএস এর র্যাঙ্ক বলছি না, ওনার এইচএস বা মাধ্যমিকের লেভেলেও সে জায়গায় খুব ভালো স্টুডেন্ট উনি, এবং সে জায়গায় দাঁড়িয়ে উনি এসে যদি আমাদেরকে স্টুডেন্টদেরকে অন্তত এই মেন্টারশিপটা উনি করতে পারেন, তাহলে আমার মনে হয় অবশ্যই একটা ভালো জিনিস স্টুডেন্টদের জন্য আমরা রাখতে পারবো বা উপহার দিতে পারবো। তো আজকের এই লং পডকাস্ট, এই যে দীর্ঘ পডকাস্ট, তোমরা একটু দেখো, একটু পজ করে করেই দেখো, অনেক কিছুই তোমরা ভাইরাল করো, অনেক কিছুই তোমরা লাইক করো, ভিউ দাও, তো করো, কিন্তু আজকে জীবনের জন্য করো, নিজের জন্য অন্তত করো। আর দ্রোণাজের চ্যানেলকে কতটা কি গ্রো করবে সেদিকে না, মানে তুমি নিজের জন্য অ্যাটলিস্ট এটাকে পজ করে করে এই পডকাস্টটা তুমি দেখো। এবং যারা নর্থ বেঙ্গলের বাইরে, যারা যেখানে বসে তোমরা এই পডকাস্টটা দেখবে, বিশেষ করে সাউথ বেঙ্গলের স্টুডেন্টরা, তোমরা এখান থেকে কিন্তু অনেক কিছু পাবে।
তো প্লিজ সবাইকে অনুরোধ থাকলো এটা দেখার জন্য। আর কোথাও গিয়ে যদি মনে হয় যে এই ভালো লেগেছে, তাহলে একটু লাইক বাটনটা প্রেস করতে পারেন। এই পর্যন্ত থাকলো। আর একবার আপনাকে অভিনন্দন আপনার আগামী দিনের জন্য। ভালো থাকুন, ভালো রাখুন। আমরা ওয়েট করছি খুব তাড়াতাড়ি একটা পডকাস্ট আর ওনার একটা বিশেষ পার্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।